আসসালামু আলাইকুম, আমি এএসএম আরাফাত ফেরদৌস পড়াশোনা করতেছি ঢাকা মেডিকেল কলেজে। তো এজ কোর্সের এরিয়া মার্কিং কোর্সে তোমাদের সকলকে স্বাগতম জানাচ্ছি। তো আজকে যে চ্যাপ্টারটার উপর আমি ক্লাস নেব সেটা হলো উদ্ভিদ বিজ্ঞানের চতুর্থ চ্যাপ্টার, যেটা নাম হলো অণুজীব। তো এই চ্যাপ্টারটা মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টার, কারণ বিগত বছরে প্রতি বছরই এই চ্যাপ্টারটা থেকে 3টা 4টা এমনকি 5টা প্রশ্নও আসছে। আর এই চ্যাপ্টারে 3টা পার্ট আছে, ভাইরাস, ব্যাকটেরিয়া এবং ম্যালেরিয়া পরজীবী। তো এই 3টা পার্টের মধ্যে কিছু এক্সেস তথ্য বা একটু বেশি ইনফরমেশন আছে যেগুলো আসলে লাগে না, সেগুলো আমি দেখাই দেবো যে কোনগুলো লাগবে না আর কোনগুলো লাগবে সেগুলোও দেখাই দেবো। বাট পূর্ণাঙ্গ প্রস্তুতির জন্য আমি যেগুলো পড়াচ্ছি সেগুলো তো পড়বাই, বাট বাকি যেগুলো আছে সেগুলো একবার নিজ দায়িত্বে রিডিং দিয়ে দিবা। তো কোয়েশ্চেন ব্যাংক অ্যানালাইসিস করলে আমরা কী পাই? এই আমি যে বছর মেডিকেল ভর্তি পরীক্ষা দিলাম, অর্থাৎ 23-24 সালে, আমার বেলা এই অধ্যায় থেকে প্রশ্ন আসছিল টোটাল হলো 5টা। বায়োলজিতে টোটাল প্রশ্ন হয় 30টা। তো 30টার মধ্যে 5টা প্রশ্নই আসছে শুধুমাত্র অণুজীব চ্যাপ্টার থেকে, অর্থাৎ 6 ভাগের 1 ভাগ কোয়েশ্চেন শুধুমাত্র এই চ্যাপ্টারটা থেকে আসছে। তারপর 22-23 সালে, অর্থাৎ আমাদের আগের বছরে, এই চ্যাপ্টার থেকে প্রশ্ন আসছিল টোটাল 3টা। আর 21-22 সালে এই চ্যাপ্টার থেকে প্রশ্ন আসছে 2টা। শুধুমাত্র 20-21 সালে এই একটা বছরই এই চ্যাপ্টার থেকে কোনো প্রশ্ন হয় না কেন জানি। আর 19-20 সালে একটা এবং 18-19 সালেও 2টা। অ্যান্ড আমরা যদি 2010 সাল থেকে এখন পর্যন্ত দেখে তাদের এই 14 বছরে প্রায় প্রতি বছরই এই চ্যাপ্টার থেকে প্রশ্ন আসছে, শুধুমাত্র একটা বছর ছাড়া, অ্যান্ড প্রতিবারই 2টা থেকে 3টা কোয়েশ্চেন হয়। আর তার আগে যদি যাই, ধরো যে 2000 সাল, মানে 2010 থেকে 2000 পর্যন্ত, অথবা 1998-99 পর্যন্ত, তো ওই সময়ও এই চ্যাপ্টারটা ছিল। অ্যান্ড ওই সময় ওই চ্যাপ্টারটা যেহেতু ছিল, সেহেতু এখানেও অনেক প্রশ্ন, বিগত বছরে যদি প্রশ্ন অ্যানালাইসিস করে দেখবে যে অনেক পুরাতন তথ্য আছে যেগুলো নতুন বইয়ে নাই। তার মানে এই চ্যাপ্টারটা থেকে অনেক, মানে যখন নতুন কারিকুলাম হওয়ার আগেও এই চ্যাপ্টারটা থেকে অনেক প্রশ্ন আসতো। সো এই চ্যাপ্টারটা অনেক ইম্পর্টেন্ট। তো এই চ্যাপ্টারটার প্রায় 3টা অংশ আছে, 3টা অংশই সেম ইম্পর্টেন্ট, বাট ম্যালেরিয়া পরজীবীর একটু তুলনামূলক কম ইম্পর্টেন্ট। কারণ আমরা যদি 5-6 বছর, লাস্ট 5-6 বছরে যদি কোয়েশ্চেন দেখি, তাহলে দেখতে পাবো ম্যালেরিয়া পরজীবী যে সুপ্ত অবস্থা আছে ওখান থেকে প্রশ্ন আসছে। এছাড়া ম্যালেরিয়া পরজীবী থেকে বেশি প্রশ্ন আসে নাই। লাস্ট 6 বছরে ম্যালেরিয়া পরজীবী থেকে প্রশ্ন আসছে 2টা, হ্যাঁ, আর 2টা প্রশ্ন আসছে। আর বাকি ভাইরাস আর ব্যাকটেরিয়া থেকে বেশিরভাগ প্রশ্ন আসছে 6 বছরে। সো ম্যালেরিয়া পরজীবী আমরা ইগনোর করবো না, পড়বো, বাট আমি যেগুলো দেখাই দেবো একটু বেশি গুরুত্ব দিয়ে পড়বা। তো আমরা আর একটু গভীরে যাই, তাহলে দেখবো যে ভাইরাস যেটা আছে, ভাইরাস যে পার্টটা আছে, এই সিঙ্গেল একটা পার্ট থেকেই বিগত বছর প্রশ্ন আসছে 36টা, অর্থাৎ 2001 থেকে ধরো যে 2024 পর্যন্ত এই ভাইরাস পার্টটা থেকে প্রশ্ন আসছিল টোটাল 36টা, ভাবা যায়। তারপর ব্যাকটেরিয়ার গুরুত্ব, এখানে আমি দেখো একটা প্লাস ফির নিচে ফির +7ও দিছে, একটা 7টা কেন দিছি, ব্যাকটেরিয়ার গুরুত্ব একটা পার্ট আছে। ব্যাকটেরিয়ার শুরুতে ব্যাকটেরিয়ার বৈশিষ্ট্য, ব্যাকটেরিয়ার শ্রেণী বিভাগ এসব দেওয়ার পরে লাস্টের দিকে ব্যাকটেরিয়ার গুরুত্ব দিছে। ওই 2 পেজের একটা পড়া থেকে বিগত বছরে প্রশ্ন আসলে টোটাল 10টা, এটা 2001 থেকে 2024 পর্যন্ত সমীক্ষা। আর যে বৈশিষ্ট্য, তারপর শ্রেণী বিভাগ, এখান থেকে প্রশ্ন আসছে হলো ব্যাকটেরিয়া হলো 7টা। আর ম্যালেরিয়া পরজীবী থেকে বিগত 24 বছরে প্রশ্ন আসছে টোটাল 16টা। সো ম্যালেরিয়া পরজীবীটা একটু তুলনামূলক কম ইম্পর্টেন্ট, বাট এখানে সবথেকে ইম্পর্টেন্ট তাহলে কি, এটা হলো ভাইরাসের বৈশিষ্ট্য, ভাইরাস ঘটিত রোগ, ভাইরাসের উপকারিতা যা যা আছে, এগুলো সবই মোস্ট ইম্পর্টেন্ট এই চ্যাপ্টারে। তো চ্যাপ্টারটা শুরু করি। তো চ্যাপ্টারের শুরুতে ভাইরাস নিয়ে লিখছে। ভাইরাসের ক্ষেত্রে এই পুরা পেজটার মধ্যে আমরা কী পড়বো, আমরা পড়বো হলো এটা সংজ্ঞাটা। এই সংজ্ঞাটা কেন পড়তে বলতেছে, এই সংজ্ঞাটা পড়লে না ভাইরাসের অনেকগুলো বৈশিষ্ট্য তোমার আয়ত্তে চলে আসবে, মুখস্থ হয়ে যাবে। সেটা হলো কি, এক হলো ভাইরাস হলো নিউক্লিক অ্যাসিড আর প্রোটিন দিয়ে গঠিত, এ বাদে আর ওদের কিছু থাকে না, শুধুমাত্র নিউক্লিক অ্যাসিড, প্রোটিন। আবার ভাইরাস হলো অকোষীয়, সাথে অতি আনুবীক্ষণিক আর বাধ্যতামূলক পরজীবী, অর্থাৎ এটা হলো বাধ্যতামূলক পরজীবী, জাস্ট পরজীবী না, বাধ্যতামূলক পরজীবী। আর এরা হলো কি, জীবদেহের অভ্যন্তরে সক্রিয় হয়ে রোগ সৃষ্টি করে, কিন্তু জীবদেহের বাইরে এরা নিষ্ক্রিয় থাকে। আর এই যে যেখানে বললাম যে এখানে যা দেওয়া ছিল, এখানে যে ভাইরাসে শুধু নিউক্লিক অ্যাসিড ও প্রোটিন নিয়ে গঠিত, এখানে অন্য কোনো কোষাঙ্গন থাকে না। এরপর আসি, এখন আবিষ্কারের নিয়ে গোটা একটা দেখবে যে একটা গোটা একটা পেজ আছে বইয়ে, মানে এখানেও গোটা একটা পেজ। তো এইখানে হলো সাল আছে, অনেকগুলো বিজ্ঞানীর নাম আছে, ওরা কোন দেশে থাকছে, কবে আবিষ্কার করছে, এইসব আসলে লাগবে না, সবগুলো বিজ্ঞানীর নাম লাগে না। বায়োলজিতে বিজ্ঞানীর নাম খুব কম আসে, বলতে গেলে তুমি দেখবা লাস্ট 5-6 বছরের কোয়েশ্চেন বা লাস্ট 10 বছরও যদি কোয়েশ্চেন দেখো, বায়োলজি থেকে বিজ্ঞানীর নাম আসে না, বিজ্ঞানীর নাম আসে ফিজিক্স থেকে। ফিজিক্সে বেশ কিছু ফেমাস বিজ্ঞানী আছে, ওদের বেশ কিছু এমসিকিউ আসে, বাট এইখানে
বিজ্ঞানীর নাম অত গুরুত্বপূর্ণ, বাট তাও আমরা এখান থেকে কয়েকটা বেশি গুরুত্বপূর্ণ বিজ্ঞানীর নাম খেয়াল রাখবো। কী কী বিজ্ঞানীর নাম? যে দিমিত্রি যে আইভানোভস্কি আছে, এই ব্যক্তি হলো ভাইরাসের আবিষ্কারক হিসেবে চিহ্নিত করা হয়, অর্থাৎ ভাইরাসের আবিষ্কারককে দিমিত্রি আইভানোভস্কি। আর হলো ভাইরাস, প্রথম আবিষ্কৃত ভাইরাস কি? প্রথম আবিষ্কৃত ভাইরাস হলো টিএমভি বা টোবাকো মোজাইক ভাইরাস। আর দুইটা ভাইরাসের আবিষ্কারকের নাম খেয়াল রাখতে হবে। এক হলো এইচআইভি ভাইরাস, যেটা আছে হিউম্যান ইমিউনোডেফিসিয়েন্সি ভাইরাস, ওইটার আবিষ্কারক হলো গ্যালো। আর হেপাটাইটিস সি যেটা আছে, এটার আবিষ্কারক হলো হার্ভিজে অ্যাল্টার। এ বাদে আর বাকি যা আছে এখান থেকে পড়তে হবে না, মানে এই প্যারাটা আসলে অতটা ইম্পর্টেন্ট না, তোমরা চাইলে একবার রিডিং দিতে পারো, বাট এই তিনটা আবিষ্কারকের নাম পড়াই মোর দেন এনাফ। তুমি দেখবা যে পরীক্ষা, যদি কোচিংয়ে পরীক্ষা দাও, এই তিনটা আবিষ্কারকের বাইরে নাম আসবে না। এবার হলো আবাসস্থল। আবাসস্থলের মধ্যে ভাইরাস কোথায় থাকে, হ্যান থেকে, এইসব লাগে না। এখানের মধ্যে একটা ইম্পর্টেন্ট ইনফো আছে, যে WM স্ট্যানলি যেটা আছে, WM স্ট্যানলি এই যে ব্যক্তি আছে, এনাকে হলো ভাইরোলজির জনক বলা হয়। ভাইরাসের আবিষ্কারক হলো একজন, সেটা হলো দিমিত্রি আইভানোভস্কি, আর ভাইরোলজির জনক আরেকজন, সেটা হলো WM স্ট্যানলি। এক্ষেত্রে আমরা একটু কেয়ারফুল থাকবো। এবার আসছে হলো আয়তন। আয়তনের ক্ষেত্রে অনেকগুলো ভাইরাসের মানে তোমার আয়তন দেওয়া আছে, এটা 12 ন্যানোমিটার, এটা 300 ন্যানোমিটার। এগুলা তুমি যদি মুখস্থ রাখতে পারো তাহলে ভালো, না রাখতে পারলেও কোনো সমস্যা নাই। দৈর্ঘ্য, আকার, প্রস্থ এগুলো আসলে আসে না বায়োলজিতে, সংখ্যাভিত্তিক তত্ত্ব। বাট এখানে দুইটা ইনফো তোমাকে অবশ্যই খেয়াল রাখতে হবে। এক হলো গবাদি পশুর ফুট অ্যান্ড মাউথ রোগ সৃষ্টিকারী ভাইরাস হলো সব থেকে ক্ষুদ্র। তাহলে কোন ভাইরাস হলো সব থেকে ক্ষুদ্র এই বই অনুযায়ী? সেটা হলো গবাদি পশুর ফুট অ্যান্ড মাউথ রোগ। আর এই বই অনুযায়ী কোনটা হলো সব থেকে বড়? যে গোল আলুর মোজাইক ভাইরাস আর গো বসন্তের ভাইরাস, এরা হলো সব থেকে বড়। কারণ এখানে হলো সব থেকে বড় ভাইরাসের বলছে ভ্যারিলা আর ভ্যাকসিনিয়া, 280 থেকে 300 ন্যানোমিটার এদের দৈর্ঘ্য। আর এদের থেকেও বড় বলছে হলো গোল আলুর মোজাইক আর গো বসন্তের ভাইরাস। সো এই বই অনুযায়ী সব থেকে বড় ভাইরাস কি? গোল আলুর মোজাইক ভাইরাস আর গো বসন্তের ভাইরাস। বাট তাও তুমি যখন ভার্সিটি কোয়েশ্চেন ব্যাংক যদি দেখার দরকার নাই, বাট আমি যেহেতু দেখছি আমি জানি, তো ভার্সিটিতে একবার কোয়েশ্চেন আসছিল, কোন জায়গাটা ভার্সিটি, যে কি কোন ভাইরাস হলো সব থেকে বড়? তাহলে ওটা অ্যান্সার হলো পান্ডেরো ভাইরাস। খেয়াল রাখবা যে পান্ডেরো ভাইরাস হলো সব থেকে বড়। এটা বইয়ে নাই কিন্তু আসছিল, সো খেয়াল রাখলে নাই। পান্ডেরো ভাইরাস হলো সব থেকে বৃহৎ আকৃতির ভাইরাস। এবারে আর তেমন কিছু পড়তে হবে না, আকৃতিও এগুলো ডিম্বাকার, গোলাকার, হ্যানত্যান এসব পড়া লাগে না। আর একটা হলো উক্তি খেলা, তবে যে উফ এই ব্যক্তি বলছে হলো ভাইরাসই, আর এছাড়া এখান থেকে তেমন কিছু পড়তে হবে না। সাল্লে কি বলছে, স্ট্যানলি কি বলছে, ভাইলাকেন্স কি বলছে, এই সমস্যা পড়া লাগবে না। জাস্ট খেয়াল রাখবা ভাইরাসই, এটা কে বলছে? এটা বলছেন হলো উফ। তারপর আসছে বৈশিষ্ট্য। সব বৈশিষ্ট্যই ইম্পর্টেন্ট, এখানেরও বৈশিষ্ট্য ইম্পর্টেন্ট। ভাইরাসের জড় রাসায়নিক বৈশিষ্ট্য সব পড়তে হবে, ভাইরাসের জীবীয় বৈশিষ্ট্য সব মুখস্থ রাখতে হবে। অ্যান্ড স্পেসিফিক্যালি খেয়াল রাখতে হবে যে এটা জড় রাসায়নিক বৈশিষ্ট্য আর এটা জীবীয় বৈশিষ্ট্য। জড় রাসায়নিক বৈশিষ্ট্য যা আছে দেখবা যে এগুলো হলো মানে একটা কোনো জীবের সাথে মিল নাই। সো একবার 2-3বার পড়লে তোমাদের এগুলো খেয়াল থাকবে। ওকে, এবার আছে ভাইরাসের গঠন। ভাইরাসের গঠনের মধ্যে যা আছে এগুলাও আসলে সব পড়তে হবে, বাট এখান থেকে প্রশ্ন হয়তো কম আসছে, বাট তাও আমরা হলো ভাইরাসের ভৌত গঠনের মধ্যে যা আছে সব পড়বো। সবগুলাই বলতে গেলে এমসিকিউ আসার মতো। তবে এখানে কয়েকটা বেশি ইম্পর্টেন্ট জিনিস আছে, যেমন দেখো যে ক্যাপসিডটা কি? প্রথমে তো মাঝখানে থাকে নিউক্লিয়াস, আর তার পাশে থেকে প্রোটিনের আবরণ। এই প্রোটিনের আবরণকে বলা হয় ক্যাপসিড। তো এই প্রোটিন অণু সজ্জিত হয়ে কি গঠন করে? দণ্ডাকৃতির হেলিক্স আর হলো গোলাকৃতির পলিহেড্রন। আকার আকৃতি সহ এটার আকৃতি খেয়াল রাখতে হবে, যে হেলিক্সটা কি দণ্ডাকৃতির আর পলিহেড্রনটা কি গোলাকৃতি। আর কি খেয়াল রাখতে হবে? আর খেয়াল রাখতে হবে যে ক্যাপসিডের যে সাব ইউনিট আছে অর্থাৎ যেগুলো সাহায্যে ক্যাপসিড গঠিত, এই সাব ইউনিটগুলোকে বলা হয় হলো ক্যাপসোমিয়া। তারপরে এনভেলপ, ভাইরাসের রাসায়নিক গঠন, এইসব আসলে একবার তোমাদেরকে নিজ দায়িত্বে পড়ে নিতে হবে। এবার আসলে নিউক্লিক অ্যাসিডের মধ্যে ভাইরাসে হয় ডিএনএ থাকবে না হয় আরএনএ থাকবে, দুইটা একসাথে থাকবে না, এটা এখানে বলা আছে। আর এখানে একটা জিনিস বলা আছে যে সাধারণত অধিকাংশ উদ্ভিদ ভাইরাস হলো আরএনএ আর অধিকাংশ প্রাণী ভাইরাস হলো ডিএনএ ভাইরাস। আর এখানে ব্যতিক্রম একটা জিনিস দেওয়া আছে যেটা পরে লাগবে তোমরা বইয়ে। আমি যখন হলো ডিএনএ ভাইরাস এবং আরএনএ ভাইরাস যে প্যারাটা আছে, ওই প্যারাটার মধ্যে না উদাহরণের মধ্যে এটা দেওয়া নেই, বাট তোমরা ওগুলো লিখে নেবা। ডিএনএ ভাইরাসের উদাহরণের মধ্যে যে এখানে দেওয়া আছে ফুলকপির মোজাইক ভাইরাস হলো ডিএনএ ভাইরাস। ওকে, সো এটা হলো পিছনের পেজে যেখানে হলো প্যারাটা আছে ডিএনএ ভাইরাস এবং আরএনএ ভাইরাসের প্যারা, ওখানে হলো তোমরা লিখে নিবা। তারপর হলো ক্যাপসিড ও প্রোটিন আবরণ। ক্যাপসিড বা প্রোটিন আবরণের মধ্যে খুবই ইম্পর্টেন্ট দুইটা ইনফো আছে যেগুলো খেয়াল রাখতে হবে। বাকিগুলো তোমরা পড়ে নিবা, যেহেতু আমি বলছি গঠন পড়বা সব কিছু। এক হলো কি যে ক্যাপসিড হলো সাধারণত জৈবিক দিক দিয়ে নিষ্ক্রিয়। তাহলে কোনটা নিষ্ক্রিয়? ক্যাপসিড।
আর কি এই ক্যাপসিড হলো তোমার পোষকদেহে সংক্রমণে সাহায্য করে। আচ্ছা, তারপর আসলে হলো বহিস্থ আবরণ। বহিস্থ আবরণ হলো লিপিড বা লিপোপ্রোটিনের স্তরের, এই যে বহিস্থ আবরণ বলতে কি, এক হলো বাইরে তো প্রোটিন আবরণ থাকে, এই বাইরে প্রোটিন আবরণ ব্যতীত ভাইরাসে কিছু কিছু ভাইরাসে লিপিড বা লিপোপ্রোটিনের স্তর থাকে, আর এই লিপিড বা লিপোপ্রোটিনের স্তর বিশিষ্ট ভাইরাসকে বলা হয় লিপোভাইরাস। খুবই খুবই ইম্পর্টেন্ট কয়টা উদাহরণ যে কোনগুলা লিপোভাইরাস, এই যে এখানে দেওয়া আছে। এটা বলতে গেলে ইনফিনিটি স্টার, এগুলো কি ইনফ্লুয়েঞ্জা ভাইরাস, হারপিস ভাইরাস, এইচআইভি আর হলো করোনা ভাইরাস, এরা হলো লিপোভাইরাস। অর্থাৎ এদের তোমার প্রোটিন স্তরের বাইরে আর একটা হলো স্তর থাকে। সো এগুলো আমরা উদাহরণগুলো সব থেকে ইম্পর্টেন্ট, এই উদাহরণগুলো খেয়াল রাখবো। তারপর আসলে ভাইরাসের এনজাইম, কোন কোন ভাইরাসের কী কী এনজাইম থাকে, যেমন ব্যাকটেরিওফাজাল লাইসোজাইম, এইচআইভি রিভার্স ট্রান্সক্রিপ্টেজ। এখানে ভাইরাসের তিনটা এনজাইমের নাম লেখা আছে। সো এগুলো আমরা পড়ে নিব। এবার আসলে আকৃতি অনুযায়ী, এখন আকৃতি অনুযায়ী এখানে হলো ভাইরাসের শ্রেণীবিভাগ, গঠন বৈশিষ্ট্য ইয়ার ভিত্তিতে শ্রেণীবিভাগ করছে। বাট সবথেকে মজার কথা কি, ভাইরাসের আকৃতি, কোন ভাইরাস কি আকৃতি, এগুলো আমরা খেয়াল রাখবো, এটা ইম্পর্টেন্ট। এখান থেকে প্রশ্ন আসতে পারে, বিগত বছরে না এখান থেকে প্রশ্ন আসে নাই, মানে স্যাডলি এখান থেকে প্রশ্ন আসে নাই। বাট তাই বলে পড়বো না, এখানে এটা অবশ্যই আমরা মুখস্থ করব। সো আকৃতিগুলো তোমার যদি খেয়াল না রাখলে, খেয়াল রাখতেই হবে, অবশ্যই খেয়াল রাখতে হবে, বাট ততটা ইম্পর্টেন্ট না, তা আমরা পড়ে নিব নিজ দায়িত্ব আকৃতি অনুযায়ী যেটা। এবার আসলে নিউক্লিক অ্যাসিড অনুযায়ী, এইটা হলো ইনফিনিটি স্টার ইম্পর্টেন্ট। এখানে জাস্ট এই যে একটা ছোট্ট একটা প্যারা থেকে কতবার যে প্রশ্ন আসছে মেডিকেল ভর্তি, তুমি যদি কোশ্চেন ব্যাংক খুলে দেখো, বারবার প্রশ্ন হবে নিচের কোনটি ডিএনএ ভাইরাস নয়, বা নিচের কোনটি ডিএনএ ভাইরাস, নিচের কোনটি আরএনএ ভাইরাস নয়, বা নিচের কোনটি আরএনএ ভাইরাস। অর্থাৎ ডিএনএ ভাইরাস এবং আরএনএ ভাইরাসের উদাহরণগুলো যে কত ইম্পর্টেন্ট, এগুলো যে কতবার আসছে, মানে তা বলে শেষ করা যাবে না এতবার আসছে। তোমরা জাস্ট কোশ্চেন ব্যাংকটা খুলে দেখবা। সো ডিএনএ ভাইরাসের যতগুলো উদাহরণ আছে সবগুলা, ইভেন ব্যতিক্রমগুলো, আমরা জানি যে ডিএনএ সূত্রক দ্বিসূত্রক, কিন্তু এই যে পার্ভোভিরিডে গোত্রের 5X174 আর M13 কলিফাস, এদের ডিএনএ হলো এক সূত্র। আবার আরএনএর ক্ষেত্রেও তোমার রিও ভাইরাস আর ধানের বামন রোগের ভাইরাস, এদের দুইটার আরএনএ হলো দ্বিসূত্র। অর্থাৎ যতগুলো উদাহরণ আছে, যে নিচের কোনটি ডিএনএ ভাইরাস, নিচের কোনটি আরএনএ ভাইরাস, যতগুলো উদাহরণ আছে সবগুলো খুব ভালোভাবে মুখস্থ রাখবা। অ্যান্ড আমি না এখানে এক্ষেত্রে একটা চালাকি করছিলাম, তুমি দেখো ডিএনএ ভাইরাসের উদাহরণ সংখ্যা কিন্তু কম, হ্যাঁ, আর আরএনএ ভাইরাসের কিন্তু উদাহরণ সংখ্যা অনেক বেশি। আমি জাস্ট ডিএনএ ভাইরাসের উদাহরণগুলো খেয়াল রাখছিলাম, আরএনএ ভাইরাসের উদাহরণগুলো ডিএনএ ভাইরাসের উদাহরণগুলো খেয়াল রাখছিলাম, আরএনএ ভাইরাসেরও উদাহরণগুলো খেয়াল রাখছিলাম। বাট মোস্ট ইম্পর্টেন্টলি আমি ডিএনএ ভাইরাসের উদাহরণগুলো খেয়াল রাখছিলাম, মানে আমাকে বলার সাথে সাথে ঠোঁটের আগায় ছিল, সাথে সাথে বলে দিতে পারতাম। তাহলে কী হইতো জানো, তাইলে হলো ধরো যে মানে এক্সিকিউশন মেথডে আমি হলো এমসিকিউ কারেক্ট করতে পারতাম। ধরো যে প্রশ্ন করলো কি নিচের কোনটি ডিএনএ ভাইরাস, তাহলে একবারে পাইলাম। অথবা বললাম যে নিচের কোনটি ডিএনএ ভাইরাস নয়, এখানে তাও পারা যাবে, কারণ আমার ডিএনএ ভাইরাসের নামগুলো মুখস্থ আছে। অথবা বললো নিচের কোনটি আরএনএ ভাইরাস, এটাও পারা যাবে, যে যেহেতু বাকি সবগুলো ডিএনএ ভাইরাসের নাম দিবে। আর নিচের কোনটি আরএনএ ভাইরাস নয়, ওখানেও আমি পারবো, কারণ ওখানে আমার ডিএনএ ভাইরাস মুখস্থ আছে। সো ডিএনএ ভাইরাসের যেহেতু এগুলো উদাহরণ কম, তা আমি তোমাদের সাজেস্ট করবো ডিএনএ ভাইরাসের নামগুলো একদম ঝরঝরে ঠোঁটের আগায় রাখবে, কারণ এটা হলো এখান থেকে বিগত বছরে বেশ অনেকবার প্রশ্ন আসছে। আচ্ছা, আর একটা জিনিস বলে রাখি, তোমাদের মনে হতে পারে যে ভাইয়া শুধু এই উদাহরণগুলোর মধ্যে থেকেই দিবে। সব থেকে মজার কথা হলো কি, যারা ডাক্তার আছে এদের জ্ঞানের সীমা অনেক, এরা অনেক ভাইরাসের নাম জানে, কোনটা ডিএনএ ভাইরাস কোনটা আরএনএ ভাইরাস, এটাও ওদের খেয়াল আছে। বাট এরা না কখনো বইয়ের বাইরে থেকে কোনো কোশ্চেন করে না, বইয়ের বাইরে থেকে কোনো অপশনও বানায় না। সো যদি তোমাকে বলে নিচের এই প্যারাটা থেকে প্রশ্ন করে, এই প্যারাটার উদাহরণ থেকে যদি প্রশ্ন করে, এখানে যতগুলো উদাহরণ আছে অন্যান্য বইয়ে ওই সেম উদাহরণই আছে, এক্সট্রা উদাহরণ খুব বেশি নাই, এখান থেকেই দিয়ে দিবে। সো এইগুলোর বাইরে থেকে প্রশ্ন করবে না, সো টেনশনের কিছু নেই। সো আমরা নিউক্লিক অ্যাসিডের ধরনে যে অর্থাৎ কোনটা ডিএনএ ভাইরাস এবং আরএনএ ভাইরাস, এটা হলো সব থেকে বেশি গুরুত্ব দিয়ে পড়বো। এখন পর্যন্ত যা পড়ছি তার মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট অংশ হলো এই ছোট্ট একটু অংশ। ভাবা যায় যে এই ছোট্ট একটা অংশ থেকে কতবার প্রশ্ন আসছে। এবার হলো তোমার আগেই পড়ছি বহিস্থ আবরণ অনুযায়ী, যে একটা হলো ইনফ্লুয়েঞ্জা ভাইরাস, হারপিস আর এইচআইভি। আমরা না আগে এইচআইভি হারপিস দুইটাই পড়ছি, যে এদের বহিস্থ আবরণে যুক্ত, এটা হলো লিপো ভাইরাস। এর আগের পেজে যে লাইনটা পড়ালাম না, যেগুলো লিপো ভাইরাস, ওখানে এক্সট্রা করে ইনফ্লুয়েঞ্জা ভাইরাসটা লিখে রাখবা, এটা কিন্তু ওই সামনের পেজের লাইনটাতে নাই। আচ্ছা, এবার পোষক দেহ অনুসারী, এগুলো সোজা পোষক দেহ অনুসারে যেটা বিভাজন আছে, এটার মধ্যে ব্যাকটেরিওফাজ ভাইরাস আর সায়ানোফাইজগুলো হলো একটু ভালোভাবে খেয়াল রাখতে হবে। প্রাণী ভাইরাস কোনগুলো, উদ্ভিদ ভাইরাস কোনগুলো, নাম শুনলেই বোঝা যায়। তো ব্যাকটেরিওফাজ কোনগুলো, T2, T4, T6, এরা হলো ব্যাকটেরিওফাজ। আর সায়ানোফাজ কি, যেগুলো হলো সায়ানো ব্যাকটেরিয়া বা নীলাভ সবুজ শৈবালের উপর হলো তোমার ধ্বংস করে, ওগুলো হলো তোমার হলো সায়ানোফাজ ব্যাকটেরিয়া। আর ওগুলো উদাহরণ কি, LPP1 আর LPP2,
এই দুইটা খেয়াল রাখতে হবে, যে T2 T4 টিফিস এগুলো হলো ব্যাকটেরিওফাজ, আর সায়ানোফাজ হলো LPP1 আর LPP2। আর খুবই ইম্পর্টেন্ট একটা ইনফো, যেখানে পরীক্ষা দাও এটা তুমি পাবাই, সেটা হলো HIV হলো একটা রেট্রোভাইরাস। রেট্রোভাইরাসের উদাহরণ আমাদের বইয়ে বায়োলজি ফার্স্ট পেপার বইয়ে একটাই দেওয়া আছে, সেটা হলো HIV। নিচের কোনটি রেট্রোভাইরাস, এই প্রশ্ন যদি না পাও আমার নাম পাল্টা দিও কোচিংয়ের পরীক্ষায়। তো HIV হলো একটা রেট্রোভাইরাস, এটা হলো খুবই ইম্পর্টেন্ট একটা ইনফো। আর এটা কেন রেট্রোভাইরাস, কারণ এখানে ভাইরাল RNA থেকে DNA তৈরি হয়। তারপর অন্যান্য ধরনের মধ্যে কিছু সংজ্ঞা দেওয়া আছে, এই সংজ্ঞাগুলো সব পড়তে হবে। যেমন ব্যাকটেরিয়া আক্রমণকারী ভাইরাসকে ফ্যাগাইন বলে, উদ্ভিদ আক্রমণকারী ভাইরাসকে ফাইটোফ্যাগাইন, প্রাণীকে আক্রমণকারী ভাইরাসকে জুফ্যাগাইন বলে। সো অন্যান্য ধরনের যতগুলো সংজ্ঞা আছে এই সংজ্ঞাগুলো আমরা পড়ে নিব। এরপরে আসি, এরপর DNA ভাইরাস এবং RNA ভাইরাসের মধ্যে পার্থক্য, এই পার্থক্যের চার্টটা খুব ভালোভাবে পড়ে নিবা। আচ্ছা, আর আমি না এখানে হলো প্যাচ লাগে কোনটাই জানো, এই আকৃতিটাতে। বাকি সবগুলাই সোজা, যেমন উদাহরণগুলো সোজা, এনভেলপও সোজা, এগুলা পারা যায়, বাট এই আকৃতিটাতে না প্যাচ খায়। আমি মনে রাখছিলাম কি অধিকাংশ, আমরা একটু আগে পড়েছিলাম যে অধিকাংশ উদ্ভিদ ভাইরাস হলো RNA ভাইরাস, তাই না? আমি খেয়াল রাখছিলাম যে উদ্ভিদ যেগুলো হয়, যেগুলো হলো উদ্ভিদ, এরা হয় হলো দণ্ডাকার, আশপাশে আম গাছ জাম গাছ এরা যা আছে এরা দণ্ডাকার। আর একটা কি মটরশুঁটি গাছ যেগুলো আছে এরা আবার সূত্রাকার হয়, কিছু কিছু দেখবে যেমন লতা জাতীয় গাছ আছে এরা আবার সূত্রাকার হয়। সো RNA ভাইরাস দণ্ডাকার বা সূত্রাকার, আর অন্যান্য যা যা আকার আছে সবগুলো হলো DNA ভাইরাস। আমি এখান থেকে জাস্ট এটা খেয়াল রাখছিলাম। আচ্ছা, আর বাকিগুলো পড়ে ফেলবা। এবার আসলে ভাইরাসের পরজীবিতা, পরজীবিতার মধ্যে হেভি মানে হাবিজাবি কথা দিয়ে লিখছে, গল্প বুঝাইছে, হ্যান ত্যান, এক্সট্রা অনেক তথ্য আছে, এগুলো একবার রিডিং দিবা জ্ঞান বাড়ানোর জন্য। বাট এখান থেকে MCQ আসার মতন কী কী আছে, এক হলো কোন ভাইরাস কোথায় আক্রমণ করে। যেমন ঠান্ডা লাগার ভাইরাস হলো শ্বসনতন্ত্রের মিকাস মেমব্রেন কোষকে আক্রমণ করে, এটা পাওয়া যায়। বাট ইম্পর্টেন্ট কি জানো, এই যে পোলিও ভাইরাসেরটা, আরে কই গেল, হ্যাঁ এখান থেকে এই পর্যন্ত পোলিও তুমি ঠান্ডা লাগার ভাইরাস বা যেটা কোল্ড ভাইরাস আছে এটাও পারবা। আবার চিকেন পক্স ভাইরাস সবার ছোটোবেলায় সবারই হয়েছে, এটা ত্বক কোষকে আক্রমণ করে, এটাও পারবা। বাট এই যে পোলিও ভাইরাস আছে না, এটার সাথে আমরা খুব একটা মানে পরিচিত না। তো পোলিও ভাইরাস কোথায় কোথায় আক্রমণ করে এটা খেয়াল রাখতে হবে, যে ঊর্ধ্বতন শ্বাসনালী, অন্ত্রের আবরণ কোষ আর কখনো স্নায়ু কোষ, এই তিনটা জায়গায় হলো তোমার পোলিও ভাইরাস হলো আক্রমণ করতে পারে। আর কি খেয়াল রাখতে হবে, যে আগেই পড়ছি যে ভাইরাসের প্রোটিন আবরণ বা ক্যাপসিড যেটা আছে এটা হলো পোষক কোষের সাথে সংযুক্তিতে সাহায্য করে। সো এই ভাইরাসের প্রোটিন আবরণ নির্ণয় করে তার আক্রমণের সুনির্দিষ্টতা। আর বাকি যা যা আছে একবার রিডিং দিয়ে দিবা, তেমন ইম্পর্টেন্ট কিছু নাই। এবার আসলে ইমার্জিং ভাইরাস ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এর আগে আমরা পড়ছি হলো লিপো ভাইরাসের উদাহরণগুলো যেমন ইম্পর্টেন্ট, ওই সেম ইম্পর্টেন্ট হলো ইমার্জিং ভাইরাসের উদাহরণ। এখানে জাস্ট উদাহরণগুলো খেয়াল রাখতে হবে। আর এখানে ইমার্জিং ভাইরাস বলতে কি বোঝায়, পোষক দেহের হলো পরিবর্তন ঘটে, বানর থেকে মানুষে আসে যেগুলা, অথবা অন্যান্য কোনো প্রাণী থেকে মানুষের দেহে যেগুলো সংক্রমণ ঘটায় ওগুলো হলো HIV, ওগুলাই হলো তোমার ইমার্জিং ভাইরাস। তো ইমার্জিং ভাইরাসের উদাহরণ কী কী দেওয়া আছে, HIV, সার্স, নাইল আর ইবোলা। তো HIV, সার্স, নাইল, ইবোলা আর হলো নোভেল করোনা, এই পাঁচটা ভাইরাসের নাম খুব ভালোভাবে খেয়াল রাখতে হবে যে এরা কি, এরা হলো ইমার্জিং ভাইরাস। আচ্ছা, তারপর হলো ভিরিয়ন। এই প্যারাটার মধ্যে ভিরিয়নের মধ্যে কী কী খেয়াল রাখবো, সংক্রমণ ক্ষমতা সম্পন্ন ভাইরাসকে বলা হয় হলো তোমার ভিরিয়ন, আর সংক্রমণ ক্ষমতাবিহীন ভাইরাসকে বলা হয় হলো নিউক্লিওক্যাপসিড। এইখানে সামনে আরও পাবো সাব ভাইরাল তত্ত্বতে বেশ কিছু সংজ্ঞা আছে, ভিরিয়নের সংজ্ঞাও লাগে, নিউক্লিওক্যাপসিডের সংজ্ঞাও লাগে, ভিরিয়য়েডস অর্থাৎ সাব ভাইরাল তত্ত্বের যতগুলো আছে এগুলো সবগুলো সংজ্ঞা আমাদের খেয়াল রাখতে হবে কোনটাকে কী বলে। আর এখানে সংখ্যাভিত্তিক যেগুলো তথ্য আমি দাগাই দিচ্ছি এগুলো পড়াই ইনাফ। বাকি যদি তোমার মনে আমি খুব ভালো ছাত্র সব পারতে চাই তাহলে তুমি সংখ্যাভিত্তিক তথ্য পড়তে পারো, বাট পরীক্ষায় আসবে না। যেমন এখানে 2000 হতে 2130টি ক্যাপসিমার থেকে এইসব আসলে পড়া লাগবে না। এবার আসলে সাব ভাইরাল তত্ত্ব। সাব ভাইরাল তত্ত্বর ক্ষেত্রে প্রথমে বলে রাখি, এটা মানে খুব ফেমাস MCQ কি জানো, যেটা ভার্সিটি কোয়েশ্চেন ব্যাংকের, সেটা হলো নিজের কোনটি সাব ভাইরাল তত্ত্বের অন্তর্ভুক্ত নয়। সাব ভাইরাল তত্ত্বের অন্তর্ভুক্ত হলো কী কী, এক হলো ভিরয়েডস, তারপর হলো প্রিয়ন্স আর হলো স্যাটেলাইট। খুব সহজে একটা MCQ বানা যায় না, যে সাব ভাইরাল তত্ত্বের অংশ নয় কোনটি, ভিরয়েড, তারপর হলো প্রিয়ন, স্যাটেলাইট, এই তিনটা নাম দিল, আর লাস্টে একটা বানা দিল হলো ভিরিয়ন। তাহলে অ্যান্সার কি, ভিরিয়ন। সো সাব ভাইরাল সত্তার যেগুলা হলো তোমার মেইন পয়েন্টগুলো আছে, যে কী কী এর অন্তর্ভুক্ত, এগুলো আমরা খেয়াল রাখবো। এবার আসলে ভিরয়েডস। ভিরয়েডসের ক্ষেত্রে এই যে এখানে সাব ভাইরাল সত্তা যা যা আছে, এখানে আবিষ্কারকের নাম লাগে না, সাল লাগে না, কয়টা করে কী আছে এইসব লাগে না। আমাদের কি জানতে হবে, এক হলো সংজ্ঞা জানতে হবে, দুই কি জানতে হবে, দুই জানতে হবে রোগের নাম, এ বাদে আর কিচ্ছু জানতে হবে না। তো ভিরয়েডস আসি। ভিরয়েডস হলো কি, সংক্রামক RNA, কি সংক্রামক RNA। আর কি এটা একটা অন্যতম বৈশিষ্ট্য কি, এটা হলো ক্ষুদ্রতম ভাইরাস থেকে বহুগুণে ক্ষুদ্র। আর একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য, যে এটা কেবলমাত্র উদ্ভিদের রোগ সৃষ্টি করতে পারে,
আর কি হয়, হেপাটাইটিস ভি হয় আর ক্যাডাঙ্গরা হয়। এখানে আমি একটা জিনিস বলি, ভিরয়েডস বানানের ড আছে না বা ডি আছে না, দেখো এর দ্বারা যে দুইটা রোগ সৃষ্টি হয়, দুইটা নামের মধ্যে হলো ড আছে, এক হলো হেপাটাইটিস ডি আর একটা হলো ক্যাডাং। হেপাটাইটিস ডি যদিও মানুষের রোগ, বাট এখানে বলছে আবার ভিরয়েডস হলো শুধুমাত্র উদ্ভিদে আক্রমণ করতে পারে, বাট তাও ক্যান যে দিছে আমি জানি না, মুখস্থ করবা, বুঝার দরকার নেই অত, আছে মানে মুখস্থ করতে হবে। তারপর আসলে প্রিয়ন্স। প্রিয়ন্স হলো প্রোটিন, আবার আমি এটা খেয়াল রাখছিলাম কি প্রিতে হলো প্রিয়ন্স, পিতে হলো প্রোটিন। সো প্রিয়ন্স হলো সংক্রামক প্রোটিন আবরণ। আর এর দ্বারা কী কী রোগ হয়, এটা হলো শুধুমাত্র প্রাণীতেই আক্রমণ করতে পারে, যদিও এটা এখানে দেওয়া নাই, বাট এখানে ছকে দেওয়া আছে দেখো প্রিয়ন্সে, যে প্রিয়ন্স হলো শুধুমাত্র প্রাণীতেই আক্রমণ করে। এর দ্বারা কী কী হয়, মানুষের কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র ক্রু এবং ক্রুয়েটসিল খুবই খুবই ইম্পর্টেন্ট। মানুষ রিলেটেড যে রোগ, যতগুলো রোগ আছে, ভাইরাস ঘটিত বা ব্যাকটেরিয়া ঘটিত রোগ যতগুলো আছে সবগুলো ইম্পর্টেন্ট। তারপরে ভেড়া, ছাগলের স্কারপি, তারপরে ম্যাডকাউ, এসব হয় হলো তোমার প্রিয়ন্স দ্বারা। আর হলো স্যাটেলাইট। স্যাটেলাইট হলো কেবল নিউক্লিক অ্যাসিড গঠিত সত্তা। সো এইখান থেকে যে লাইনগুলো দেখাচ্ছে এগুলো পরে মধ্যে নেই না, এখানে এক্সট্রা বিজ্ঞানী কবে নোবেল পাইছে এসব আসলে রিডিংও দেওয়া দরকার নাই। তারপরে ভিরয়েডস আর প্রিয়ন্সের মধ্যে পার্থক্য যা যা আছে সবগুলা পড়ে ফেলবা। তুমি যদি ভিতরেই আমি যেগুলো দেখাচ্ছি এগুলো পড়ে ফেলো, তাইলে এই পার্থক্যের মধ্যে যা আছে ওই জিনিসগুলোই আছে, জাস্ট সামারি করে দিছে। আচ্ছা, এরপরে আসি, এবার আসলে ভাইরাসের গঠন। ভাইরাসের গঠনের মধ্যে বুঝছো, টোবাকো মোজাইক ভাইরাস, টি2 ব্যাকটেরিওফাজ, এইসব নিয়ে আসলে লিখছে। কিন্তু স্যাড মানে মজার কথা কি জানো, যারা মেডিকেল অ্যাসপিরেন্ট আছো তাদের জন্য সুখের সংবাদ হলো এখান থেকে যেমন প্রশ্ন আসেনি, তোমাদের বেলা প্রশ্ন আসবে না। কারণ মানে এত ইম্পর্টেন্ট জিনিস থাকতে কখন এখানে টিএমভি ভাইরাসের দৈর্ঘ্য কত, কয়টা ক্যাপসুমিয়ার থাকে, কয়টা স্পর্শক তন্তু থাকে, এরা ষড়ভুজাকৃতির, এগুলো আসলে কখনো প্রশ্ন আসেনি, আসবেও না। সো তোমরা চাইলে ভাইরাসের গঠন পড়তে পারো, অ্যান্ড তোমাদের প্রিয় ভাইয়ারা আবার এখান থেকে প্রশ্ন দিতে পারে, বাট আমি এখান থেকে কোনোদিন প্রশ্ন হয়নি, আবার আসবেও না কোনোদিন। সো টোবাকো মোজাইক ভাইরাস, টি2 ব্যাকটেরিওফাজ, এইসব আসলে তোমার পড়া লাগবে না, যদি ইচ্ছা হয় পড়িও, আমি এখানে পড়াবো না। কিন্তু কোভিড-19 এটা যেহেতু মানুষের সাথে, অ্যান্ড এটা খুবই ফেমাস একটা হলো ভাইরাস, সো এটা আমাদের পড়তে হবে। অ্যান্ড এখানেও হলো সব পড়তে হবে না, এখানে কী কী পড়তে হবে যেগুলো আমি দেখা দিচ্ছি জাস্ট ওগুলো পড়লেই হবে। ও দুঃখের সংবাদটা দেখিনি, দুঃখের সংবাদটা কি জানো, যারা এইচএসসি পরীক্ষার্থী আছো, যদি এইচএসসি 25 বা এইচএসসি 26 এই কোর্সটা দেখো, তাহলে একটা জিনিস জানে রাখো, যে টি2 ব্যাকটেরিওফাজ আর টিএমভির যে এটা আছে, এখান থেকে সিকিউ আসে, এমসিকিউ আসে না, বাট সিকিউ আসে। বলবে যে টি2 ব্যাকটেরিওফাজের গঠন বর্ণনা করো, বা টিএমভি ব্যাকটেরিয়া মেইনলি বলে টি2 ব্যাকটেরিয়ার গঠন বর্ণনা করো, টিএমভিরও মাঝে মাঝে বলে। সো যারা হলো মেডিকেল অ্যাসপিরেন্টস তাদের জন্য এটা লাগবে না। কোভিড-19 ক্ষেত্রে আমরা কী কী খেয়াল রাখবো, কোভিড-19 এক হলো এটা ওজনটা খেয়াল রাখতে হবে, এটা হলো 27 থেকে 32 কিলো বেস। আর কি, বিগত 24 বছরে বা এখন পর্যন্ত টোটাল 4টা করোনা ভাইরাস আবিষ্কৃত হয়েছে, এর মধ্যে 3টা হলো জেনেটিক। 3টা জেনেটিক মানে কি, এটা হলো মানুষ বা প্রাণীতে হলো তোমার আক্রমণ করে। আর এই 3টা কী কী, এক হলো সার্স-কভ, মার্স-কভ, আর হলো সার্স-কভ-2। সার্স-কভ-2টাই হলো খুবই ইম্পর্টেন্ট, খেয়াল রাখবা যে আমাদের যে নোভেল করোনা ভাইরাস বা কোভিড-19 যেটা আছে এটারই নাম হলো সার্স-কভ-2। ওকে, আর এটার হলো এগুলার ফুল ফর্ম রাখতে হবে, যেমন সার্স এর ফুল ফর্ম হলো সিভিয়ার অ্যাকিউট রেসপিরেটরি সিনড্রোম, মার্সের ফুল ফর্ম হলো মিডল ইস্ট রেসপিরেটরি সিনড্রোম। আর কি খেয়াল রাখতে হবে, কোথায় আক্রমণ হয়েছে, কোথায় কী থেকে সংক্রমিত হয়েছে। এক হলো চীনে এটা প্রথম দেখা যায় সার্স-কভ, আর কোথা থেকে, বাদুড় থেকে। মার্স হলো কি মিডিল সৌদি আরবে, আর হলো হয় যে কোথা থেকে আক্রমণ হয়, বাদুড় থেকে উটের মাধ্যমে। আর এটার ফুল ফর্ম কি, মিডল ইস্ট রেসপিরেটরি সিনড্রোম। আর সার্স-কভ-2 এটারও উৎপত্তি হয় চীনে, আর এটারও কোথা থেকে সংক্রমিত হয়, বাদুড় থেকে। আচ্ছা, আর এই কোভিড-19 আমি যেটা বললাম এটা এখানে দেওয়া আছে, দেখো যে কোভিড-19 সৃষ্টিকারী ভাইরাসকে বলা হয় হলো সার্স-কভ-2। এখন এখানে অনেকগুলা দেখবা সামনের দিকে, বাংলাদেশে এতজন মরছে, সারা বিশ্বে এতজন মরছে, সারা বিশ্বে এতজন আক্রান্ত হয়েছিল, এত সালে এই হয়েছিল, হ্যান ত্যান, আসলে এগুলা পড়া লাগে না। আক্রান্ত রোগীর সংখ্যা কি বাড়ে না, পাল্টায় না, আর এটা কি এক্স্যাক্ট অ্যাকুরেট না, এগুলো কখনোই আসেনি, আসবেও না। সো সংখ্যা ভিত্তিক তথ্য খেয়াল রাখতে হবে না, কবে কী হয়েছে না হয়েছে এইসব খেয়াল রাখতে হবে না। বাট জেনারেল নলেজের জন্য এই প্যারাটা থেকে জাস্ট একটা লাইন পড়তে হবে, এটা আমি দেখা দিচ্ছি, সেটা হলো দেখো, মানে জিকের জন্য, নট বায়োলজি, যদি আসে জিকেতে আসবে। এক হলো 11 মার্চ 2020 তারিখে হু হলো এটাকে বৈশ্বিক মহামারী হিসাবে ঘোষণা করে, বা প্যান্ডেমিক হিসাবে ঘোষণা করে। কত সালে, কবে, 11 মার্চ 2020। সো এই তারিখটা খেয়াল রাখবা। এবার হলো এন্ডেমিক, অ্যাপিডেমিক আর প্যান্ডেমিকের হলো সংজ্ঞা দিছে আর উদাহরণ দিছে। এন্ডেমিক, অ্যাপিডেমিক আর প্যান্ডেমিক, এগুলোর মধ্যে না তোমরা সংজ্ঞাটা মুখস্থ রাখবা, বাট মোস্ট ইম্পর্টেন্টলি সংজ্ঞাটা কয়েকবার পড়লে মুখস্থ হয়ে যাবে। অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি কী খেয়াল রাখতে হবে, উদাহরণগুলো কি, এই যে এন্ডেমিকের উদাহরণ কি, মার্স-কভ,
অ্যাপিডেমিকের উদাহরণ কি ইভিডি বা ইবোলা, আর প্যান্ডেমিকের উদাহরণ হলো কোভিড-19 বা SARS-CoV-2। সো এইটুক পড়লেই হয়ে যাবে। এবার হলো ভাইরাসের সংখ্যা বৃদ্ধি বা বংশবৃদ্ধি। এখানে হলো দুইটা, এক আছে লাইটিক চক্র, আর এগুলা লাইটিক চক্র আর লাইসোডিন চক্র। এখান থেকে কী কী পড়তে হবে বলে থাকি, এক লাইটিক চক্র লাইসোডিন চক্রের অপর নাম পড়তে হবে, আর কি পড়তে হবে যে কোন ব্যাকটেরিয়া দেখা যায়। যেমন এখানে দেখা আছে যে লাইটিক চক্র দেখা যায় হলো T2 ব্যাকটেরিয়া ফাজে, অর্থাৎ টি সিরিজযুক্ত যে ফাজ ভাইরাস আছে ওগুলাতে দেখা যায়। আর ল্যামডা ফাজ যেটা আছে, ল্যামডা ফাজ হলো লাইসোজেনিক চক্র সম্পন্ন হয়। সো এই দুইটা খেয়াল রাখতে হবে। আর লাইটিক চক্র লাইসোজেনিক চক্র হলো বর্ণনা রয়েছে কীভাবে কী হয়। যারা মেডিকেল অ্যাসপিরেন্ট আছো এগুলা রিডিংও দেওয়া দরকার নেই, এখান থেকে আসলে এমসিকিউ আসার মতো কোনো ইনফো নাই। অ্যান্ড তোমাকেও যদি আমি বসাই দিই যে ভাই তুই হলো একটা এমসিকিউ বানা, তুমি বানাতে পারবে না। সো তোমরা যদি চাও রিডিং দিতে পারো, বাট এই চক্রগুলোর বর্ণনা তোমার লাগবে না। দেখো আমি এখান থেকে কিছু দাগাইনি। লাইসোজেনিক চক্র যেটা আছে, লাইসোজেনিক চক্রর বর্ণনার মধ্যে 2-3টা ইম্পর্টেন্ট ইনফো আছে অ্যান্ড যেগুলো আসার মতন অ্যান্ড ইম্পর্টেন্ট। যেমন দেখো যে লাইসোজেনিক চক্রতে হয় কি, ব্যাকটেরিয়ার ডিএনএ ভাইরাসের ডিএনএর সাথে সংযুক্ত হয়। এটাকে একটা নাম দেওয়া আছে, এটাকে বলা হলো প্রোফাস। আর লাইসোজেনিক ভাইরাস যেগুলোর মধ্যে লাইসোজেনিক চক্র সম্পন্ন হয়, লাইসোজেনিক ভাইরাস শুধুমাত্র ব্যাকটেরিওফাজেই সীমাবদ্ধ থাকে না, এগুলো হলো প্রাণী দেহ আক্রমণ করে। এরকম একটা উদাহরণ কি, এরকম একটা উদাহরণ হলো হার্পিস সিমপ্লেক্স। আচ্ছা, এরপর হলো লাইটিক চক্র লাইসোজেনিক চক্রের মধ্যে পার্থক্য। ভিতরে আমি কিছু পড়াইনি, ভিতরে কিছু পড়তেও হবে না, তোমরা চাইলে পড়তে পারো, বাট পার্থক্যের ছকটা ইম্পর্টেন্ট, এটা আমরা পড়ে ফেলবো। আর একটা ইম্পর্টেন্ট জিনিস বলি যে লাইসোজেনিক চক্রে ভাইরাসে ব্যাকটেরিয়া কী ব্যবহৃত হয়, তোমাকে প্রশ্ন করতে পারে যে লাইসোজেনিক চক্রে ব্যাকটেরিয়া কী ব্যবহৃত হয়, ব্যাকটেরিয়ার দেহে কোন অঙ্গাণু ব্যবহৃত হয়। একটা জিনিস খেয়াল রাখো, ব্যাকটেরিয়ার দেহে কিন্তু কোনো অঙ্গাণু থাকে না, মানে মাইটোকন্ড্রিয়া বলো বা প্লাস্টিড বলো এসব থাকে না, জাস্ট একটা জিনিস যে থাকে সেটা হলো রাইবোজোম। তাহলে অ্যান্সার কি, অ্যান্সার হলো রাইবোজোম। এটা আসলে তুমি যদি ফার্স্ট চ্যাপ্টারটা ভালো করে পড়ে আসো এমনি অ্যান্সার করতে পারো, বাট আমি এই এমসিকিউটা পাইছিলাম পরীক্ষায় একবার। এবার হলো ভাইরাসের অর্থনৈতিক গুরুত্ব, ভাইরাসের অপকারিতা উপকারিতা এইসব দেওয়া আছে। এখন আমি একটা জিনিস বলি, ভাইরাসের অনেকগুলো রোগ দেওয়া আছে, মানে কোন ভাইরাস দিয়ে কোন রোগ হয়, ইভেন ব্যাকটেরিয়ার ক্ষেত্রে কোন ব্যাকটেরিয়া দিয়ে কী রোগ হয়, প্রাণী দেহে উদ্ভিদ দেহে আবার মানুষে। এর মধ্যে আমি নিজে বিশ্বাস করো আমি কোনোদিন উদ্ভিদ ভাইরাসও মুখস্থ করিনি, উদ্ভিদ ভাইরাস দিয়ে কী কী রোগ হয় না, মানে ছকেরগুলো মুখস্থ করছি, বাট এমনি প্যারার মধ্যে যেগুলো আছে। আর প্রাণীর মানে ধরো যে গরু ছাগলের কি হচ্ছে, মানে গরুর যক্ষা কী দেওয়া হয়, মাইক্রোটিউবারকুলোসিস বোভিসিস দেওয়া হয়, এসব আসলে তোমাকে পড়তে হবে না। তোমাকে পড়তে হবে শুধুমাত্র যেই মানুষের আছে, মানুষের কী কী হয় ওগুলো খেয়াল রাখতে হবে। অন্য যেগুলো আছে উদ্ভিদের রোগ সৃষ্টিতে অথবা পোষা প্রাণীতে রোগ সৃষ্টিতে এগুলো আসলে লাগে না, চাইলে পড়তে আরও রেটিং দিতে পারো, বাট এখান থেকে পরীক্ষায় কোনো দিন প্রশ্ন আসেনি আর আশা করা যায় আসবেও না, চাইলে পড়তে পারো। এবার ভাইরাস ঘটিত কতগুলো ভাইরাস ঘটিত রোগ আছে এগুলার বর্ণনা দেওয়া আছে। এখন তোমরা যদি তোমাদের প্রিয় বড় ভাইদের কাছে যাও, এরা দেখবা যে বহুত কিছু দেখাইছে, কিন্তু আমি দেখবা জাস্ট কয়েকটা লাইন দেখাইছি। যেমন ধরো যে ইবোলা ভাইরাস, জিকা ভাইরাস আর নিপা ভাইরাস, এগুলা যেগুলো বর্ণনা দেওয়া আছে কিন্তু জাস্ট কয়েকটা লাইন দেখাইছি। যদি পরীক্ষায় প্রশ্ন আসে, ইভেন কোচিংও যদি পরীক্ষা দাও, দেখবা যে এগুলোর বাইরে থেকে কোনোদিন প্রশ্ন হয়নি, হবেও না। এক হলো ইবোলা ভাইরাসে আসছে। ইবোলা ভাইরাসের ক্ষেত্রে মেলা সাল দেওয়া আছে, মেলা সংখ্যা দেওয়া আছে। আমরা কি কি পড়বো, এক হলো কি যে আফ্রিকা কঙ্গোর ইবোলা নদীর তীরে প্রথম এক কৃষক মারা যায়, আর উক্ত রোগী মারা গেছিলো চোখ কান নাক ও গলায় রক্তক্ষরণ হয়ে। সো এই দুইটা লাইন খেয়াল রাখতে হবে। আর কি খেয়াল রাখতে হবে যে হু হলো যে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা হু বা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, এটার ব্যবস্থাপনায় সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছিল। সো এই দুইটা লাইনে খেয়াল রাখা ইম্পর্টেন্ট, আর বাকি যা যা আছে এইসব আসলে পড়তে হবে না। তারপর হলো জিকা ভাইরাস। জিকা ভাইরাসের ক্ষেত্রে কী কী খেয়াল রাখবো, জিকা ভাইরাস হলো একটা ফ্ল্যাভি ভাইরাস, এটা খেয়াল রাখতে হবে। আর হলো এটা কি যে উগান্ডা জিকা ফরেস্টে বসবাসকারী রেসাস বানরের দেহে হলো তোমার এই ভাইরাস প্রথম ধরা পড়ে। আর জিকার অর্থ কি, ওভারগ্রোন, যে উগান্ডার ভাষায় জিকার অর্থ কি, ওভারগ্রোন। আর সব থেকে ইম্পর্টেন্ট দুইটা এমসিকিউ, এক হলো কোন রোগের মাধ্যমে, কোন মশকির মাধ্যমে হলো জিকা ভাইরাস সংক্রমিত, মশা না মশকি, স্ত্রী মশাকে বলা হলো মশকি, ওই স্ত্রী মশার দ্বারাই হলো তোমার জিকা বলো বা ডেঙ্গু বলো বা ম্যালেরিয়া বলো সব হলো এই মশকির দ্বারা বাহিত হয়। তো মশকিগুলো কী কী, একটা হলো এডিস অ্যাজিপ্টি আর হলো এডিস অ্যালবোপিক্টাস, অর্থাৎ এডিস মশকির মাধ্যমে এটা হলো মানবদেহে আক্রমণ করে। আর কি খেয়াল রাখতে হবে, এই যে এটা মাইক্রোসেফালি, খুবই খুবই ইম্পর্টেন্ট। তাকে প্রশ্ন করবে কি জানো, যেখানে পরীক্ষা দাও এটা পাবা, সেটা হলো কি যে মাইক্রোসেফালি নামক যে রোগটা হয় এটা কোন ভাইরাসের আক্রমণের কারণে হয়। তোকে মানে সংজ্ঞা বলে না যে
যে মাইক্রোসেফালির সংজ্ঞাটা দেখো, যে গর্ভবতী নারীর দেহে জিকা সংক্রমণ হলে নবজাতক শিশু অপেক্ষাকৃত ছোট আর অপরিণত মস্তিষ্ক নিয়ে জন্মায়, এটাকে বলে মাইক্রোসেফালি। সংজ্ঞাটা আসে না, আসে কি জানো, সবসময় আসে যে কোন ভাইরাসের কারণে মাইক্রোসেফালি হয়। তো ভাইরাসটার নাম কি? জিকা ভাইরাস। সো এইটুক পড়ায় ইনাফ। আর বাকি হলো 2016 সালের মার্চ মাসে বাংলাদেশের চট্টগ্রাম জেলায় 67 বছর বয়সী এক মহিলার রক্তে জিকা ভাইরাসের সন্ধান পাওয়া গেছে। এসব আসলে পড়া লাগবে না, আমি যেগুলো দেখাই দিচ্ছি এইটুকু পড়লেই হবে। আর কি পড়তে হবে? আর এইখান থেকে এইটুকুই। তারপর আসলে হলো নিপা ভাইরাস। নিপা ভাইরাসের ক্ষেত্রে একটা ইম্পর্টেন্ট ইনফো কী আছে, সেটা হলো যে বাদুড়ও হলো এই ভাইরাসটির বাহক, আর কাঁচা খেজুর রসের মাধ্যমে এটা হলো ছড়ায়। তাহলে কাঁচা খেজুর রসের মাধ্যমে কোন রোগ ছড়ায়? সেটা হলো নিপা ভাইরাস। তারপর সার্স আর বার্ড ফ্লুর মধ্যে সার্সের মধ্যে তেমন ইম্পর্টেন্ট ইনফো নাই, এগুলো আমরা আগেই পড়ে আসছি, ফুল ফর্ম আবার কোথায় দেখা দিছিল হ্যান ত্যান। এবার আসলে বার্ড ফ্লু। বার্ড ফ্লুর ক্ষেত্রে বাংলাদেশে কবে হয়েছে, কী হয়েছে, কতগুলো মুরগি মারা গেছে, এইসব খেয়াল রাখতে হবে না। তোমার জাস্ট খেয়াল রাখতে হবে বার্ড ফ্লু আর সোয়াইন ফ্লু এটা কোন ভাইরাসের কারণে হয়েছে। বার্ড ফ্লু হয়েছিল তোমার অ্যাভিয়ান ইনফ্লুয়েঞ্জা H5N1 দিয়ে, আর এটার ফুল ফর্ম কি? হেমাগ্লুটানিন টাইপ 5 নিরামিনিডেস টাইপ 1। আর যেটা হলো সোয়াইন ফ্লু আছে, সোয়াইন ফ্লু কার দ্বারা হয়? এক হলো আমরা বললাম এখানে H5N1 না, এবার আসলে সামনে একটা সাব টাইপ লাগা দিছে, সাব টাইপ H5N1 ও H1N1, এই দুটার দ্বারা হলো তোমার হয় হলো সোয়াইন ফ্লু, যেটা হলো শুকরকে তো আক্রমণ করে, সাথে মানুষেরও হইতে পারে। আমি এটা একটা জিনিস খেয়াল, তোমার H5N1 খেয়াল থাকবে, H1N1ও খেয়াল থাকবে, এটা ফুল ফর্মও খেয়াল থাকবে, বাট এখানে না প্যাচ খাই যায় যে কোনটা হলো মানুষের হয় আর কোনটা হলো তোমার পাখির আক্রান্তের জন্য দায়ী। সো খেয়াল রাখবা, মানুষ হলো একাই 100, এই জন্য এই যে H1N1 এটা হলো এদের দুইটার মাঝেও এক আছে। সো এই দুইটাও হলো তোমার, এইটা হলো তোমার মানুষের দেহে রোগ সৃষ্টি করতে পারে। আর হলো H5N1 পাখি অনেকগুলো অনেক ঝাঁক মিলে থাকে, অনেকজনে মিলে থাকে। সো H5N1 হলো তোমার অ্যাভিয়ান ইনফ্লুয়েঞ্জা, যেটা হলো তোমার যার কারণে বার্ড ফ্লু হয়। আর সাব টাইপ, তাদের H5N1 একটা সাব টাইপ আছে, ওইটার কারণে হলো মানুষের দেহেও সোয়াইন ফ্লু হইতে পারে। আচ্ছা, এরপরে আসি যে আটা দিছে, এবার আসছে হলো এই যে এই পয়েন্টটা, কয়েকটা কোন কোন, এটা আমার সব ভিতরের দিকে আরও মানে এগুলো এখানে এই পয়েন্টের মধ্যে যা যা আছে না, এটা সামনে ছকের মধ্যেও পাবো। সো এখানে আমি পড়াই দিই যে কোন কোন ভাইরাস দিয়ে কী কী কোন কোন ক্যান্সার হয়। এক হলো হেপাটাইটিস বি দিয়ে লিভার ক্যান্সার হতে পারে, প্যাপিলোমা দিয়ে হ্যানোজেনিটাল ক্যান্সার, আবার হার্পিস সিমপ্লেক্স দিয়ে ক্যাপোসি সার্কোমা। সো কোন ভাইরাস দিয়ে মানুষ ঘটিত কোন কোন রোগগুলো হয় সেগুলো আমরা খেয়াল রাখবো। তারপর আসলে চিকুনগুনিয়া। চিকুনগুনিয়ার ক্ষেত্রেও বাংলাদেশে কবে ধরা পড়ছে, কোথায় কোথায় পাওয়া যায়, এইসব খেয়াল রাখতে হবে না, জাস্ট এটা খেয়াল রাখতে হবে যে এডিস মশকে, এডিস অ্যাজিপ্টি আর এডিস অ্যালবোপিক্টাস, এই দুইটা মশকের মাধ্যমে চিকুনগুনিয়া ছড়ায়। তারপর আছে কোভিড-19। কোভিড-19 বহুত পুরানো জিনিস, এখন তোমাকে যদি বই পড়ে কোভিড-19-এর লক্ষণ, কোভিড-19-এর প্রতিকার, তারপর প্রতিষেধক এসব পড়া লাগে, তাহলে এটা খুবই লজ্জাজনক বিষয়, মানে আসলেই লজ্জাজনক। কারণ মেইন যেগুলা লক্ষণ আছে বা প্রতিকার আছে, লক্ষণ প্রতিকার থেকে কোনো প্রশ্ন হয়নি মেডিকেল ভর্তি পরীক্ষায়, বাট তাও যদি বই পড়ে তোমাকে কোভিড-19-এর লক্ষণ, প্রতিকার, প্রতিরোধে পড়া লাগে, তাহলে এটা খুবই লজ্জাজনক। সো আমি কোভিড-19-এর দেখো কিছু দাগাইনি, বাট ভিতরে যেগুলো ইনফো ছিল না, এর আগে যেটা পড়লাম ওখানে কিন্তু দাগাইছিলাম। সো এইখান থেকে নিজে দায়িত্ব একবার যদি ইচ্ছা হয় পড়বা, বাট এখান থেকে আসলে এমসি করার সম্ভাবনা কম। বাট সব এখানের মধ্যে ইম্পর্টেন্ট কি, যে কোভিড-19 পরীক্ষা, যে RT-PCR, RT-PCR পরীক্ষার মাধ্যমে কোভিড-19 শনাক্ত করা হয়। যদি RT-PCR পরীক্ষায় যদি পজিটিভ হয়, তার মানে অবশ্যই রোগী করোনায় আক্রান্ত। RT-PCR এর হলো ফুল ফর্ম খেয়াল রাখতে হবে, যে রিভার্স ট্রান্সক্রিপশন পলিমারেজ চেইন রিঅ্যাকশন। আর হলো এর আগে আমি যেটা বলছিলাম যে জিকেতে আসার মতন MCQ, বায়োলজির জন্য না, সেটা হলো কোভিড-19-এর হু কবে হলো তোমার বৈশ্বিক মহামারী বা প্যান্ডেমিক হিসেবে এটা ঘোষণা করে। এক হলো 11 মার্চ 2020 সালে, 11 মার্চ 2020 তারিখে। আর কি খেয়াল রাখতে হবে, যে 19 ডিসেম্বর 2019 সালে হলো তোমার এটা হলো প্রথম চীনের উহান শহরে শনাক্ত করা হয়। সো এইটাই হলো ইম্পর্টেন্ট। তারপর হলো হিউম্যান হার্পিস ভাইরাস। হিউম্যান হার্পিস ভাইরাস দ্বারা কোন রোগ হয় এটা খেয়াল রাখতে হবে, এটা রাডিনো গণের ভাইরাস, এটা খেয়াল রাখতে হবে না কোন গণের, এটা এসব খেয়াল রাখার দরকার নেই। আর এটা যে DNA ভাইরাস, এটা আমরা আগেই পড়ে আসছি ওই যে উদাহরণগুলোর মধ্যে। আর কী খেয়াল রাখতে হবে, হিউম্যান হার্পিস ভাইরাসে ক্যাপোসি সার্কোমা হয়, আর এটা কি, যে HIV সম্পর্কিত রোগীদের ত্বক ক্যান্সার। ওকে, এইটুকুই বলো। তারপর হলো আসতে হলো ভাইরাসের উপকারিতা। ভাইরাসের উপকারিতা আমাদের সবগুলো পড়তে হবে, লাইক ইম্পর্টেন্ট। কী কী হয়, ব্রোকেন টিউলিপ বলো, বা কীটপতঙ্গ নাশক হিসাবে কী ব্যবহার করা হয়, অথবা খরগোশ নিধনে কী কোনটা ব্যবহার করা হয়। সো এইসব ক্ষেত্রে যতগুলো উপকারিতা আছে সবগুলো পড়বো, বাট সবথেকে ইম্পর্টেন্ট উপকারিতা কোন তিনটা জানো, যেটা হলো মানুষের রিলেটেড, এই তিনটা।
এক হলো বসন্ত, পোলিও, প্লেগ এবং জলাতঙ্ক রোগের প্রতিষেধক টিকা, আবার জন্ডিস রোগেরও টিকা এটার দ্বারা তৈরি করা হয়েছে। আবার কলেরা, টাইফয়েড, আমাশয় ইত্যাদি রোগেরও ঔষধ তৈরিতে এটা হলো ব্যবহৃত হয়েছে হলো ভাইরাস। এখন এটা আমি মনে রাখার টেকনিক বলি, এই দেখো যেগুলারই টিকা বলছে না, যে কোন কোন প্রতিষেধক টিকা তৈরি করেছে কোন কোন রোগের, দেখো প্রতিটাই হলো তোমার ভাইরাস গঠিত। বসন্ত, পোলিও, প্লেগ এবং জলাতঙ্কর সাথে জন্ডিস, এই পাঁচটাই হলো ভাইরাস গঠিত। তো ভাইরাস গঠিত রোগের হলো তোমার প্রতিষেধক টিকা তৈরি হয়েছে হলো তোমার ভাইরাস থেকেই। আর কলেরা, টাইফয়েড, আমাশয় এই তিনটা হলো ব্যাকটেরিয়া ঘটিত রোগ। আমরা একটু সামনেই পাবো ভাইরাস গঠিত রোগের তালিকা, আবার ব্যাকটেরিয়া গঠিত রোগের তালিকা। ওখানে ওটা খুব ঝাড়ায় মুখস্থ করতে হবে, ঝাড়ায় মুখস্থ করলে তুমি একবার দেখলে মনে পড়ে যায় আচ্ছা এটা ভাইরাস ঘটিত, এটা ব্যাকটেরিয়া ঘটিত। আর ব্যাকটেরিয়া ঘটিত যে রোগগুলো আছে, এই ব্যাকটেরিয়া ঘটিত রোগগুলো ঔষধ তৈরিতে হলো তোমার ব্যাকটেরিওফাজ ভাইরাস ব্যবহার করা হয়। সব প্রতিষেধক তৈরি কোন কিসের প্রতিষেধক তৈরি করা হয় ভাইরাসের সাহায্যে, এক হলো ভাইরাস ঘটিত রোগগুলো, আর কিসের হলো তোমার ঔষধ তৈরি করা হয় সেটা হলো ব্যাকটেরিয়া ঘটিত রোগগুলো। আচ্ছা, আর বাকি যা যা আছে সবগুলো আমরা খুব ভালোভাবে মুখস্থ করে ফেলবো। এরপর আসছে হলো অ্যান্টিভাইরাল, ভাইরাসের রোগ নিয়ন্ত্রণ। এক হলো টিকা প্রদান করা হয়, প্রদান করে হলো এটা থেকে প্রতিরোধ করা যায়। আর প্রতিকার হিসাবে ইন্টারফেরন, একমাত্র একটা পদার্থই হলো মানবদেহে যেটা হলো ভাইরাস প্রতিরোধী, সেটা হলো ইন্টারফেরন। ইন্টারফেরন হলো একটা অ্যান্টিভাইরাল ড্রাগ, আর এটা কি, এটা হলো ভাইরাসকে নিষ্ক্রিয় করতে পারে। এইবার আসছে হলো প্রাণী দেহে রোগ সৃষ্টিকারী ভাইরাস। এই ছকটা থেকে যে কতবার প্রশ্ন আসছে আনলিমিটেড। এক হলো নিচের কোনটি ডিএনএ ভাইরাস, নিচের কোনটি আরএনএ ভাইরাস, এখান থেকে অনেকবার প্রশ্ন আসছে। আর একটা হলো নিচের কোনটি ভাইরাস গঠিত রোগ নয়, বা নিচের কোনটি ব্যাকটেরিয়া গঠিত রোগ, মানে কোনটা কোন গঠিত রোগ, এখান থেকে যে কত আনলিমিটেড মানে অগণিতবার প্রশ্ন আসছে। সো এই ছকটা মধ্যে আমরা কী কী খেয়াল রাখবো, এক হলো ভাইরাসের নাম খেয়াল রাখবো, আর হলো সৃষ্ট রোগের নাম। ওকে, কোন ভাইরাস দিয়ে কোন রোগ হয় এটাও যেমন ইম্পর্টেন্ট, সাথে কোনগুলো ভাইরাস গঠিত রোগ ঝাড়া মুখস্থ, যে আচ্ছা এগুলো ভাইরাস গঠিত, এখানে তো আমরা খুব ভালোভাবে মুখস্থ করবো। আর উদ্ভিদ দেহে রোগ সৃষ্টিকারী ভাইরাস যেগুলো আছে, এগুলো উদ্ভিদ দেহে রোগ সৃষ্টিকারী ভাইরাস থেকে প্রশ্ন আসে না বললেই চলে, মানে আসে না। কারণ এটা জিনিস একটা মানে সাইকোলজি চিন্তা করো। ধরো আমি তোমাকে তোমার উদাহরণ দিয়ে বোঝাচ্ছি। ধরো আমি তোমাকে ক্লাস 10-এ ইন্টার ফার্স্ট, তুমি তো এখন ধরো যে মেডিকেল অ্যাসপিরেন্ট, তোমাকে আমি বললাম যে এই মেডিকেল ফার্স্ট ইন্টার ফার্স্ট ইয়ারের একটা স্টুডেন্টের জন্য তোমাকে কোশ্চেন বানাইতে হবে, 5টা কোশ্চেন বানাবো এই অধ্যায় থেকে। এখন তুমি হঠাৎ করে বইয়ের পাতা উল্লে এই পাতায় আসলাম, আসে দেখলাম প্রাণী দেহ রোগ সৃষ্টিকারী ভাইরাস, এখানে সুন্দরগুলো আছে, আবার এখানে উদ্ভিদ দেহ রোগ সৃষ্টিকারী ভাইরাস, এই ছকটা আছে। তুমি বলো তো তুমি কোনটা থেকে কোশ্চেন করতা? তুমি অবশ্যই ইম্পর্টেন্স দেখতে যে না কোনটা বেশি ইম্পর্টেন্ট, তাহলে প্রাণী দেহ রোগ সৃষ্টিকারী ভাইরাস থেকেই তুমি কোশ্চেন করতা। উদ্ভিদ দেহে রোগ সৃষ্টিকারী ভাইরাসগুলো তুমি ওখান থেকে তুমি কোশ্চেন করতা না। সো আমরা এই ছকটা খুবই ভালোভাবে মুখস্থ করবো, বুঝছো? এরপরে আসি ভাইরাসজনিত রোগ। ভাইরাসজনিত রোগের মধ্যে দুইটা ভাইরাসজনিত প্রাণী রোগের হলো বিস্তারিত দেওয়া আছে। একটা হলো হেপাটাইটিস বি, আর একটা হলো ডেঙ্গু। এখানের মধ্যে অনেকগুলা মানে এক্সট্রা অনেক কিছু আছে, যেমন অনেকগুলা লক্ষণ দেওয়া আছে, মানে বহুত হাবিজাবি জিনিস আছে, যেগুলো আমি দেখাই দিছি। এগুলো পড়াই মোর দেন এনাফ, চাইলে একবার রিডিং দিতে পারো, ঠিক আছে? তো হেপাটাইটিস মানে আসলে জন্ডিস। আসলে আমরা এখানে জন্ডিস বলে না, বাট আমরা সাধারণত জন্ডিস যেটাকে বলি না, ওটাকে বইয়ের ভাষায় বলে হেপাটাইটিস। তো অধিকাংশ হেপাটাইটিস রোগের কারণ হলো হেপাটাইটিস বি ভাইরাস। আর যেটা হলো হেপাটাইটিস সি বা HCV আছে, এটা হলো তোমার, এটাকে অপর নাম হলো তুষের আগুন বা নীরব ঘাতক। তুষের আগুন মানে কি জানো? তুষের আগুন না মানে আস্তে আস্তে তুষে, যদি তুমি অনেকগুলো তুষে একসাথে করে ওখানে আগুন দাও, ওটা আস্তে আস্তে জ্বলতে থাকবে, তুমি বুঝতে পারবে না যেটা জ্বলতেছে, বাট হঠাৎ করে দেখবে যে সব পুড়ে যাবে। সো এই HCV যেটা আছে, এটা হলো তুষের আগুন বা নীরব ঘাতক। কেন? কারণ এটা যখন মানুষের হয় না, এটা তখন বোঝা যায় না, একদম লাস্ট স্টেজে যখন আর বাঁচার সম্ভাবনাই থাকে না, তখন এটা লক্ষণ প্রকাশ করে। সো এই কারণে এটাকে বলা হয় নীরব ঘাতক। আরও এটার কয়েকটা ভাগ আছে, হলো HDV, আবার HEV, এগুলো হলো এ ভাগ। আর এখানে কি খেয়াল রাখতে হবে, সংক্রমিত কিভাবে হয়, খুবই ইম্পর্টেন্ট, যে বুকের দুধ পানের মাধ্যমে, আবার ইনজেকশনের সিরিঞ্জের মাধ্যমে, আবার কিসের মাধ্যমে হতে পারে, আবার হতে পারে হলো তোমার কি অনিরাপদ যৌন মিলনের মাধ্যমে। সো কিসের মাধ্যমে তোমার হেপাটাইটিস বি ভাইরাস সংক্রমিত হয়, এই সংক্রমণের হলো মাধ্যমগুলো আমরা খেয়াল রাখবো। এবার সেই ছকটা ভেরি ইম্পর্ট্যান্ট। এই ছকটা ইম্পর্ট্যান্ট, ঠিক আছে, বাট এখান থেকে না খুব কম জিনিসই পড়তে হবে, মানে স্পেসিফিক্যালি কয়েকটা জিনিস পড়তে হবে। এক হলো ভাইরাসের গ্রুপ, মানে এটার অপর নাম কি, যেমন HIV হলো অ্যান্টারো ভাইরাস, HBV এর অপর নাম হেপাডিএনএ ভাইরাস, HCVর অপর নাম হলো ফ্ল্যাভি ভাইরাস, তারপর HDV হলো অসম্পূর্ণ ভাইরাস, আবার HEV, এগুলো যতগুলো অপর নাম আছে, এই অপর নামের যে তোমার এটা কি বলে অপর নামের যে রোটা আছে, এই রোটা খুব ভালোভাবে মুখস্থ রাখতে হবে।
আর খেয়াল রাখতে হবে নিউক্লিক অ্যাসিড কোনটা আরএনএ কোনটা ডিএনএ। তুমি একটা জিনিসই দেখো, শুধুমাত্র এইচভিভিটাই অথবা হেপাটাইটিস বি ভাইরাস যেটা আছে এটাই শুধু ডিএনএ, বাকি সবগুলো আরএনএ। এটা খেয়াল থেকে গেল। আর একটা জিনিস খেয়াল রাখতে হবে, সেটা হলো সুপ্তিকাল। শুধুমাত্র এইচভিভি সুপ্তিকালটাই ইম্পর্টেন্ট, বাকি এইচভিভি আর হলো এইচসিভি এই দুইটা সুপ্তিকাল হলো ইম্পর্টেন্ট। আমরা তাহলে কী কী পড়বো? এক হলো ভাইরাসের গ্রুপের রোটা পড়বো। আর কি খেয়াল রাখতে হবে? শুধুমাত্র হেপাটাইটিস বি ভাইরাসটা হলো ডিএনএ ভাইরাস, বাকি সবগুলো হলো আরএনএ ভাইরাস। আর হলো সুপ্তিকালের মধ্যে আমরা কী কী পড়বো? হেপাটাইটিস বি আর হেপাটাইটিস সি, এই দুইটার হলো সুপ্তিকাল পড়বো। এবার রোগের লক্ষণ, রোগের লক্ষণ আসলে পড়ার দরকার নেই, আমরা এটা আসলে সাধারণতই জানি। মেইন লক্ষণটা কি? জন্ডিস হলে যে হাত পা, চোখের যে সাদা অংশটা এটা হলুদ হয়ে যায়, অ্যান্ড হাত পায়ে একটা হলুদ ভাব আসে, আবার প্রসাবও অনেক হলুদ হয়ে যায়। সো লক্ষণ থেকে মেডিকেল ভর্তি করার প্রশ্ন আসে না, আসবেও না। সো লক্ষণ পড়ার দরকার নাই। কী কী পড়তে হবে? এক, যে হেপাটাইটিস বি হলে কী হয়? রক্তে বিলিরুবিন আর এসজিপিটি এর মাত্রা বৃদ্ধি ঘটে। আর কোন পরীক্ষার দ্বারা হেপাটাইটিস বি শনাক্ত করা হয়? সেটা হলো এইচবি সারফেস অ্যান্টিজেন পরীক্ষা। এই এইচবি সারফেস অ্যান্টিজেন পরীক্ষার মাধ্যমে তোমার হেপাটাইটিস বি নির্ণয় করা হয়। খুবই ইম্পর্ট্যান্ট এমসিকিউ বা ইনফো। তারপর নিয়ন্ত্রণ আর প্রতিকার। নিয়ন্ত্রণ আর প্রতিকার আসলে তোমার পড়া লাগবে না, এখানে আসলে ইম্পর্টেন্ট কোনো ইনফো নাই বা এমসিকিউ আসার মতন কোনো ইনফো নাই। তারপর হলো প্রতিরোধ। এটা ভ্যাকসিনের নামটা খেয়াল রাখতে হবে, যে হেপাটাইটিস বি বা জন্ডিস প্রতিরোধে যে ভ্যাকসিনটা আছে সেটার নাম কি? সেটা হলো পেন্টাভ্যালেন্ট ভ্যাকসিন। এটা কয়টা ডোজ? 4টা ডোজ। 4টা, এটা হলো প্রথম 3টি ডোজ হলো পরপর, আর 4 নাম্বার যে ডোজটা আছে এটা হলো প্রথম ডোজটা থেকে 1 বছর পর। আচ্ছা, সো এইটা হলো আর কি খেয়াল রাখতে হবে? যে 5 বছর পর বুস্টার ডোজ দেওয়া হয়। কয় বছর পর কোন ডোজ দেওয়া হয় এগুলো আসলে একবার পড়লে মনে থাকে, বাট এগুলো আসলে ততটা ইম্পর্টেন্ট না। বাট মোস্ট ইম্পর্টেন্ট কি? যে কোন ভ্যাকসিনটার নাম, সেটা কি? পেন্টাভ্যালেন্ট ভ্যাকসিন। এরপর আসি, এর আগে পড়ছি যে এইচবি সারফেস, আচ্ছা না, এখানে একটা যদি এইচবি সারফেস, আমরা আগে বললাম যে কি এইচবি সারফেস অ্যান্টিজেন পরীক্ষার মাধ্যমে হেপাটাইটিস বি শনাক্ত করা হয়। যদি হেপাটাইটিস বি শনাক্ত করা যায় যে না এই রোগী হেপাটাইটিস বিতে আক্রান্ত, তাহলে তাকে হলো ভ্যাকসিন দেওয়া যায় না। এবার হলো ডেঙ্গু বা ডেঙ্গি জ্বর। আগেই পড়ছি এটা কিসের মাধ্যমে ছড়ায়? এক হলো এডিস এজিপ্টি এবং এডিস অ্যালবোপিক্টাস। একটা মজার জিনিস বলি, এই বইয়ে যতগুলো জ্বর আছে না, শুধুমাত্র ম্যালেরিয়া জ্বর যেটা আছে, এই ম্যালেরিয়া ছড়ায় হলো অ্যানোফিলিস মশকের মাধ্যমে। আর বাকি যতগুলো রোগ তোমার মশকির মাধ্যমে ছাড়া সবগুলো হলো এডিস এজিপ্টি, এডিস অ্যালবোপিক্টাস, মিলাই দেখিও। এটার মধ্যে আর কি এই এই ডেঙ্গু জ্বরের বা এই এডিস এজিপ্টি আর এডিস অ্যালবোপিক্টাস, এরা হলো এই ভাইরাসটার বাহক, আর হলো পোষক হলো পোষক দেহ। এই ভাইরাসটার পোষক দেহ হলো মানুষ। তো বাহককে পোষক এটা খেয়াল রাখবো। পোষক হলো এক হলো মানুষ, আর বাহক হলো এডিস মশকি। এবার রোগের লক্ষণ। রোগের লক্ষণের মধ্যে কয়েকটা ইম্পর্টেন্ট, যেহেতু এটা খুবই মানে ফেমাস রোগ বাংলাদেশে, অনেক সময় মানে যখন হয় তখন মেলা মানুষ মারা যায়। সো এখানের মধ্যে কয়েকটা ইম্পর্টেন্ট ইনফো আছে। সেটা হলো এক হলো জ্বরের মাত্রা। জ্বর হলো 103 থেকে 105 ডিগ্রি। এটা আমাদের খেয়াল রাখতে হবে। সাধারণত জ্বর 103 থেকে 105 ডিগ্রি, বাট এখানে একটা লেখা আছে বাংলাদেশে 2009 সালে জুলাই মাসে পরবর্তী ডেঙ্গু জ্বর 102 ডিগ্রি ফারেনহাইটের উপরে ওঠে না। এইসব আসলে খেয়াল রাখার দরকার নেই। সো জ্বরের মাত্রাটা কত? 103 থেকে 105 ডিগ্রি ফারেনহাইট। আর কি খেয়াল রাখতে হবে? এটা হলো একটা বিশেষ, মানে এই যে ডেঙ্গুর একটা হলো বিশেষ লক্ষণ আছে বা অন্যতম লক্ষণ, সেটা হলো কি? মেরুদণ্ডের ব্যথা সহ কোমরের ব্যথা হলো এই রোগের বিশেষ লক্ষণ। আর এই ব্যথা যত হয়, এই ব্যথার জন্য এটার অপর একটা নাম আছে এই ডেঙ্গু জ্বরের, সেটার নাম হলো হাড় ভাঙা জ্বর। আর এই ডেঙ্গু জ্বরে যে ডেঙ্গু ভাইরাসটা আছে, এরা হলো তোমার অনুচক্রিকাকে আক্রমণ করে। আর ম্যালেরিয়া পরজীবী যেটা আছে, এরা আবার মানুষের লোহিত রক্তনিকাকে আক্রমণ করে। এই দুইটা ক্ষেত্রে একটু কেয়ারফুল থাকবা। আর কি ইম্পর্টেন্ট ইয়ে আছে, যে শরীরে লালচে রঙের র্যাশ বা ফুসকুড়ি দেখা দিতে পারে তোমার ডেঙ্গু হইলে। এবার আসলে ডেঙ্গুর প্রকারভেদ সাধারণত 3 প্রকার। 2 নম্বর প্রকার আর 3 নম্বর প্রকারটা ইম্পর্টেন্ট। ফার্স্টটা হলো সাধারণ ডেঙ্গু জ্বর। সাধারণ ডেঙ্গু জ্বরের আসলে যেগুলো দেখা যাচ্ছে ওগুলো পড়া এনাফ। যেটা হলো হেমোরেজিক ডেঙ্গু জ্বর আর ডেঙ্গু শক সিন্ড্রোমের মধ্যে কী কী পড়তে হবে সেগুলো দেখাই দিই। হেমোরেজিক ডেঙ্গু জ্বরের ক্ষেত্রে রক্তে প্ল্যাটিলেট বা অনুচক্রিকা ভীষণভাবে হ্রাস পায় আর রক্ত জমাট বাঁধতে পারে না। যেহেতু রক্ত জমাট বাঁধতে পারে না, যতগুলো ওপেনিং আছে মানবদের ওই সব জায়গা থেকে তোমার রক্ত বের হওয়া শুরু করে। আর ডেঙ্গু শক সিন্ড্রোম, এই ডেঙ্গু শক সিন্ড্রোমে হলো কি দেখা যায়? এখানে হলো হেমোকনসেন্ট্রেশন ঘটতে হয়। তো তোমাকে প্রশ্ন করতে পারে যে কোথায় হলো ডেঙ্গু জ্বরের কোন যে 3টা ভাগ আছে এটার মধ্যে কোন ভাগে হলো হেমোকনসেন্ট্রেশন দেখা যায়? সেটা হলো ডেঙ্গু শক সিন্ড্রোম। আর এইখান থেকে হলো তোমার রোগ শনাক্তকরণ, তার ডেঙ্গু রোগ কীভাবে শনাক্ত করা হয়? এগুলো কি? রক্ত পরীক্ষায় এনএসআই অ্যান্টিজেন ও আইজিজি ও আইজিএম অ্যান্টিবডি উপস্থিতি থাকতে পারে। এই দুইটার মাধ্যমে
তোমার ডেঙ্গু শনাক্ত করা হয়। আর প্লেটিলেটের মাত্রা হলো তোমার 1.5 লক্ষের নিচে নামে যায়। যেখানে দেখা যাচ্ছে রক্ত অনুচক্রিকা প্লেটিলেটের সংখ্যা 1.5 লক্ষের নিচে নামে যায়। কেন বলো তো? কারণ আগে বললাম কি যে ডেঙ্গু হলো তোমার কি, ডেঙ্গু ভাইরাস যেটা আছে এটা কি করে, এটা হলো মানুষের অনুচক্রিকা বা প্লেটিলেটকে আক্রমণ করে, যার কারণে সংখ্যা হলো কমে যায়। এরপর আসলে প্রতিকার চিকিৎসা থেকে প্রশ্ন আসে না, বাট ইম্পর্টেন্ট ইনফো কয়েকটা পড়া লাগে। সেটা হলো এক, দেখো এই যে দেওয়া আছে যে অ্যাসপিরিন জাতীয় ঔষধ যেটা আছে এটা ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগীকে দেওয়া যাবে না, দিলে মারাত্মক পরিণতি দিতে হবে। তাহলে ব্যথা বা জ্বরের জন্য কি দিতে হবে? এটা দিতে হবে প্যারাসিটামল জাতীয় ঔষধ। ওকে, এ বাদে আর তেমন কিছু পড়ার নাই। এরপরে আসি, এরপর আসলে পেপে রিং স্পট ভাইরাস বা মোজাইক রোগ। তোমাকে জাস্ট এখান থেকে কী খেয়াল রাখতে হবে জানো, মানে এই উদ্ভিদ ভাইরাসের যেগুলো বর্ণনা দেওয়া আছে এগুলো আসলে এইচএসসির জন্য ইম্পর্টেন্ট ছিল, বাট আমাদের মেডিকেল ভর্তি পরীক্ষায় কখনো উদ্ভিদ ভাইরাস বা উদ্ভিদ বা পোষা প্রাণীর যে ভাইরাস বা ব্যাকটেরিয়া আছে এখান থেকে আসলে প্রশ্ন কোনোদিন হয় নাই, আর আশা করি ফিউচারে হবে না। সো ওগুলো আসলে ইম্পর্টেন্টও না, তো পড়ার দরকার নাই। বাট তাও আমরা কী খেয়াল রাখবো, পেঁপের সবচেয়ে ক্ষতিকর রোগ হলো কি ভাইরাস গঠিত রিং স্পট রোগ, আর এটা কার দ্বারা হয়? ভাইরাসটার নাম খেলাতে হবে পিআরএসবি বা পাপায়া রিং স্পট ভাইরাস, এটুকুই। আর কিসের মাধ্যমে ছড়ায় এটা খেলাতে হবে যে ম্যালোন্যাফিড আর হলো পিচাফিড, এই দুইটা হলো জাপ পোকা আর সাদামাছি, এই দুইটার মাধ্যমে হলো তোমার এই পিআরএসবি হলো ছড়ায়। এবারে আর তেমন ইম্পর্টেন্ট এমসিকিউ নাই। আর হলো ক্যান্সার, কোন ভাইরাসের কারণে কোন ক্যান্সার হয় এটা হলো খুবই 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 ইম্পর্টেন্ট। সো এই চকটা খুব ভালোভাবে আমরা খেয়াল রাখবো। যেমন লিভার ক্যান্সার, মানে যা যা আছে সব পড়তে হবে, অর্থাৎ এইটা হলো বাদ দেওয়া যাবে না। আর সংখ্যাভিত্তিক তথ্য একটা খেয়াল রাখতে হবে যে 15% ক্যান্সার হয়ে থাকে হলো তোমার ভাইরাসের কারণে, আর বাকি 85% যেটা হয় এটা হলো জেনেটিক মিউটেশনের কারণে। ঠিক আছে, সো এই ভাইরাস আর এই চ্যাপ্টারটাতে একটা সবথেকে কষ্টের ব্যাপার হলো এখানে যতগুলো উদাহরণ আছে, মানে আল্লাহর ওয়াস্তে এতগুলো উদাহরণ মানে অন্য কোনো চ্যাপ্টারে নাই। আর এই সবথেকে অন্যান্য জায়গায় যেমন ধরো যে শৈবাল ছত্রাকে অনেক উদাহরণ আছে, বাট উদাহরণ থেকে প্রশ্ন হয় না শৈবাল ছত্রাকে প্রশ্ন হয় সংজ্ঞা থেকে, ছক থেকে, বৈশিষ্ট্য থেকে। কিন্তু এইখানে না এই চ্যাপ্টার থেকে সবগুলো উদাহরণই ইম্পর্টেন্ট অ্যান্ড সবগুলো উদাহরণ থেকেই প্রশ্ন আসে। সো আমরা একবার পড়তে কষ্ট হবে, বাট 2-3বার যখন পড়বা না, তুমি তো আর একবার পরে মেডিকেল ভর্তি পরীক্ষা দিতে যাবা না, তুমি তো অনেকবার এর আগে পড়ছো, এই কলেজের পরীক্ষা দিছো, বাসাসারের পরীক্ষা দিছো, এইচএসসি দিছো। এখন আমি একবার পড়াচ্ছি, তুমি অনেকবার পরীক্ষা দিবা বাসায়, দেখবা যে তোমার এমনি এমনি মুখস্থ হয়ে যাবে। সো ভয় পাওয়ার কিছু নাই। এবার আসলে ব্যাকটেরিয়ার ক্ষেত্রেও এখানে মেলাগুলো বিজ্ঞানীর নাম দেওয়া আছে, মেলা সাল দেওয়া আছে, এইসব কিচ্ছু পড়তে হবে না। দুইটা বিজ্ঞানীর নাম আমরা খেলা করবো। এক হলো অ্যান্টনি ভ্যান লুয়েনহোক। এই অ্যান্টনি ভ্যান লুয়েনহোক হলো ব্যাকটেরিওলজি ও প্রোটিওলজির জনক বলা হয়। সো ব্যাকটেরিওলজি ও প্রোটোজুওলজির জনক হলো অ্যান্টনি ভ্যান লুয়েনহোক। আর এই যে লুইস পাস্তুর আছে, লুই পাস্তুরের ক্ষেত্রে কী খেয়াল রাখতে হবে? এক হলো ব্যাকটেরিয়া তত্ত্বকে প্রতিষ্ঠিত করে, আর ব্যাকটেরিয়া তত্ত্বের ইংলিশ নামটাও খেয়াল রাখতে হবে, এটা কি? জার্ম থিওরি অফ ডিজিজ প্রতিষ্ঠা করেন। তো তোমাকে প্রশ্ন করতে পারে জার্ম থিওরি অফ ডিজিজ কে প্রতিষ্ঠা করে? সে হলো কে? লুই পাস্তুর। আর এই জন্যই তাকে আধুনিক ব্যাকটেরিওলজির জনক বলা হয়, আধুনিক। সো ব্যাকটেরিওলজির জনক হলো অ্যান্টনি ভ্যান লুয়েনহোক, আর আধুনিক ব্যাকটেরিওলজির জনক হলো লুই পাস্তুর। সো এই দুইটা ক্ষেত্রে আমরা একটু কেয়ারফুল থাকবো। আর বাকি যা যা আছে এখানে আসলে ইম্পর্টেন্ট ইনফো নাই। এখানে বৈশিষ্ট্যের মধ্যে একটা জিনিসে দেওয়া আছে, এদের দেহে কোনো কোষীয় অঙ্গ নেই, শুধু রাইবোজোম বাদে, শুধু রাইবোজোম থেকে আর কিছু থাকে না। এবার আসছে হলো এটা আসলে সিলেবাসের বাইরে আর কি ব্যাকটেরিয়া নিয়ে লিখছে, বাট তাও যেহেতু বইয়ের মধ্যে আছে না, সাররা তো আর অত ভিতরে পড়ে না যে এটা সিলেবাসের অন্তর্ভুক্ত বা অন্তর্ভুক্ত না, খুব ছোট্ট করে লিখে দেওয়া থাকে। সো আমরা হলো এই যে দুইটা প্যারা, এই যে আর্কি ব্যাকটেরিয়ার বৈশিষ্ট্য আর হলো কতগুলো সংজ্ঞা দেওয়া আছে, এই সংজ্ঞাগুলো পড়াই এনাফ। আর ভিতরে উপরে যা যা আছে এইসব আসলে পড়তে হবে না। মানে পুরা ছকটার মধ্যে আমরা জাস্ট বৈশিষ্ট্যগুলো পড়বো, তার পার থেকে যে ছকটা আছে আর্কি ব্যাকটেরিয়ার পার্থক্য, আর হলো এই আর্কি ব্যাকটেরিয়া কী, মেথানোপাইরাস কী করে, কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বাঁচে, আর কিছু সংজ্ঞা কী, হ্যালোফাইলস কী, তারপর থার্মোফাইলস কী, মেথানোজেনেটার্স কী, এইসব সংজ্ঞা পড়লে হবে। এইটুকু পড়বো আমরা। এবার আসলে ব্যাকটেরিয়ার সাধারণ বৈশিষ্ট্য খুবই খুবই ইম্পর্টেন্ট। আমাদের বেলা মেডিকেল ভর্তি পরীক্ষায় ব্যাকটেরিয়ার সাধারণ বৈশিষ্ট্য থেকে একটা প্রশ্ন আসছিল। সো কোনো বৈশিষ্ট্য আমরা যেমন আগেই বারবার বলি, সেটা হলো বৈশিষ্ট্য সবসময় ইম্পর্টেন্ট। সো এই বৈশিষ্ট্যগুলো আমরা সব খুব ভালোভাবে মুখস্থ করে ফেলবো। ঠিক আছে, এবার দেওয়া তেমন কিছু পড়ার নাই, এখানেও নেই। এবার আসলে হলো ব্যাকটেরিয়ার শ্রেণীবিভাগ। এখন আমি বলি আকার আকৃতিগত ব্যাকটেরিয়া বা ভাইরাসের আকার আকৃতিগত তোমার যে শ্রেণীবিভাগটা আছে এটা একটু ইম্পর্টেন্ট হইলো। এই ব্যাকটেরিয়ার আকার আকৃতি ঘটিত যে শ্রেণীবিভাগ আছে এগুলো আসলে নামের সাথে হলো তোমার মানে বিভাজনের নামের সাথে হলো তোমার ব্যাকটেরিয়া নামের মিল থাকে, ইজিলি মুখস্থ করে, এগুলো আসলে ততটা ইম্পর্টেন্ট না। তো আকৃতিগত শ্রেণীবিভাগের মধ্যে দেখো যে যেমন ধরো যে মাইক্রোকক্কাস বা মনোকক্কাস, নামের মধ্যেই আছে মাইক্রোকক্কাস, সো এটাকে আলাদাভাবে মুখস্থ করতে হবে না।
ডিপ্লোকক্কাসের ক্ষেত্রেও সেম, টেট্রাকক্কাসের ক্ষেত্রে দেখো এখানে টেট্রাজেনা আছে, আবার স্ট্রেপ্টোকক্কাসের ক্ষেত্রে ওই সামনে স্ট্রেপ্টোকক্কাস আছে, দেখো স্টেফাইলোকক্কাসের ক্ষেত্রে সামনে স্টেফাইলোকক্কাস আছে, ইজিলি খেয়াল রাখা যায়। ব্যাসিলাসের ক্ষেত্রেও যেগুলো আছে এগুলো আসলে আলাদা, এগুলোর সাথে নামের সাথে হলো তোমার বিভাজনের নামের মিল নাই, অর্থাৎ যেগুলা যেমন মনোব্যাসিলাসের উদাহরণ হলো ব্যাসিলাস অ্যালবাস ইকোলাই, আবার ডিপ্লোব্যাসিলাসের উদাহরণ মার্শাল ল্যাগোনা। বাট এখানে একটা আসার কথা বলি, এখান থেকে আসলে আকৃতিগত শ্রেণীবিভাগ থেকে প্রশ্ন আসার সম্ভাবনা কম, আসে না, বিগত বছরের প্রশ্ন আসে নাই। সো আমরা আকৃতিগত শ্রেণীবিভাগের যতগুলো উদাহরণ আছে সবগুলো পড়ে নিব পূর্ণাঙ্গ প্রস্তুতির জন্য। আচ্ছা, যা যা আছে এখানে, যা যা আছে সবগুলো পড়ে নিব। এবার আসলে রঞ্জকের শ্রেণীবিভাগ। এখন সব থেকে মজার কথা যেটা আমি বললাম না যে আকৃতিগত শ্রেণীবিভাগটা লাগে না, মানে মেডিকেল ভর্তি প্রশ্ন আসে না, এটা সিলেবাসের অন্তর্ভুক্ত, কিন্তু সিলেবাসের অন্তর্ভুক্তর বাইরে হলো দুইটা টপিক আছে, এটা একটু সামনে দেখাচ্ছি। এই দুইটা টপিক হলো সিলেবাসের অন্তর্ভুক্ত নয়, সিলেবাসের বাইরে, এগুলো আসলে আমাদের মানে সিলেবাস অন্তর্ভুক্ত না, তার মানে পড়া তো লাগতো না, কিন্তু সব থেকে কষ্টের বিষয় হলো ওই দুইটা পয়েন্ট থেকে, ওই দুইটা হলো প্যারা থেকে বেশি অনেকগুলো প্রশ্ন আসছে, মানে 3-4-5টা মতো প্রশ্ন আসছে। সো এই রঞ্জকের শ্রেণীবিভাগ আর হলো ফ্লাজেলা ভিত্তিক শ্রেণীবিভাগ, এই দুইটা সিলেবাসের অন্তর্ভুক্ত না, বাট স্যাড পার্ট এখান থেকে প্রশ্ন হয়, সো আমাদের পড়তে হবে। এটা কিন্তু করা যাবে না, আমার কথা বিশেষ না হলে কোশ্চেন ব্যাগ খুলে দেবো, এখান থেকে কিন্তু বেশ কয়েকবার প্রশ্ন আসছে, যে রঞ্জকের শ্রেণীবিভাগ থেকে বেশ কয়েকবার প্রশ্ন আসছে। সো গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া কি, গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া কি? এক হলো গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়ার রং ধরে রাখতে পারে, গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়ার রং ধরে রাখতে পারে না, এইটুকু খেয়াল রাখলেই হয়। আর হলো এমসিকিউ আসার মতন কী কী খেয়াল রাখতে হবে? খেয়াল রাখতে হবে যে পেনিসিলিন বা পেনিসিলিন জাতীয় অ্যান্টিবায়োটিক, পেনিসিলিন তো একটা অ্যান্টিবায়োটিক, এটা কার উপর কাজ করে? এটা কাজ করে হলো গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়ার ক্ষেত্রে, পিতে পজিটিভ, পিতে পেনিসিলিন। আর টেট্রাসাইক্লিন আর স্ট্রেপ্টোমাইসিন যে অ্যান্টিবায়োটিক আছে, এটা কাজ করে হলো গ্রাম নেগেটিভের ক্ষেত্রে। সো এইটুকু খেয়াল রাখতে হবে। আর হলো এই দুইটা খুবই খুবই ইম্পর্টেন্ট, খুবই গুরুত্বপূর্ণ, যে গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া উদাহরণ, গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া উদাহরণ। এখানে আমি যেভাবে মুখস্থ রাখছিলাম একটু মানে বুদ্ধিমানের কাজ হলো কি, আমি করছিলাম কি জানো, গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়াগুলো খালি খেয়াল রাখছিলাম, আর একটা খুব সহজ টেকনিকে খেয়াল রাখছিলাম। দেখো, আচ্ছা আমরা একবার পড়া দিই। গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া উদাহরণ কি? ল্যাকটিক অ্যাসিড, ক্লস্ট্রিডিয়াম, তারপর স্ট্রেপ্টোকক্কাস, স্টেফাইলোকক্কাস, অ্যাক্টিনোব্যাকটেরিয়া, এগুলো সবগুলো হলো গ্রাম পজিটিভ। গ্রাম নেগেটিভে দেখো অ্যান্টেরো, সায়ানো, সিগেলা, সালমোনেলা, রাইজোবিয়াম, ভিব্রিও আর ইকোলাই, ভিব্রিও কলার আর ইকোলাই। সো এখানে একটা জিনিস দেখো, যতগুলো গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া আছে না, সবগুলো নামের মধ্যে ক আছে, মানে ব্যাকটেরিয়ার না, যেমন ধরো যে ল্যাকটিক অ্যাসিড, ক্লস্ট্রিডিয়াম, স্ট্রেপ্টোকক্কাস, স্টেফাইলোকক্কাস, অ্যাক্টিনো, এই যতগুলো নাম আছে এই সবগুলো নামের মাঝে ক আছে। আমি খেয়াল রাখছিলাম যার নামের মধ্যে ক আছে সে হলো পজিটিভ, ক একদম শুরুর দিকের লেটার, একদম শুরুর দিকের লেটার, সো এ হলো পজিটিভ। সো যার নামে ক আছে সে হলো পজিটিভ। জাস্ট ব্যতিক্রম কি? ব্যতিক্রম হলো দুইটা, এক হলো ভিব্রিও কলেরা আর ইকোলাই, আরেকটা আছে যেটা হলো ব্যাসিলাস সাবটিলিস, এটা হলো এই ভিতরে আছে, দেখাই দিই আমি এখানে, এই কোথায় গেল, এই ব্যাসিলাস সাবটিলিস। এই ব্যাসিলাস সাবটিলিস হলো তোমার গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া। সো এখানে খেয়াল রাখবা যে সাবটিলিস, এখানে আমি লিখে দিই ব্যাসিলাস সাবটিলিস, এই ব্যাসিলাস সাবটিলিস হলো তোমার গ্রাম পজিটিভ। সো আমি কি বললাম, দেখবা যে যার নামে ক আছে সে হলো পজিটিভ ব্যাকটেরিয়া। ব্যতিক্রম কি? ব্যতিক্রম হলো ভিব্রিও কলেরা আর ইকোলাই, এই দুইটা নামের মধ্যে ক থাকলেও এই দুইটা হলো তোমার গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া না। আর একটা ব্যতিক্রম কি? ব্যাসিলাস সাবটিলিস, এ হলো গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া। এখন তোমার প্রশ্ন করতে পারে ভাইয়া আর কি গ্রাম পজিটিভ আর কি গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া নাই? আছে, বাট স্যাররা কখনোই, তুমি মেডিকেল ভর্তি করার প্রশ্ন দেখিও, আমাদের বেলারই প্রশ্ন দেখো, স্যারদের কি জ্ঞানের সীমা অসীম না? বলতে গেলে ওদের তো জ্ঞানের অনেক বেশি। সো ওরা চাইলে নিজে নিজে বৈশিষ্ট্য বা নিজে নিজে উদাহরণ বানাতে পারে না? পারে তো, খেয়াল আছে তো, অনেক কিছু জানে ওরা, কিন্তু তা ওরা কোয়েশ্চেন করে না। ওরা বইয়ের মধ্যে যে উদাহরণ আছে ও বইয়ের উদাহরণগুলো বাইরে থেকে কোনো উদাহরণ দেবে না। সো এখান থেকে এভাবে খেয়াল রাখবা, আমি যেভাবে বললাম এভাবে খেয়াল রাখার মধ্যে এনাফ। আর একটা হলো কি, হার্বাল অ্যান্টিবায়োটিক কোনটা? আগাছার কি? পলিগোনাম ল্যাপিথিফোলিয়াম, এটা খেয়াল রাখলেই হবে। এবার আসলে হলো ফ্লাজেলা ভিত্তিক শ্রেণীবিভাগ। ফ্লাজেলা ভিত্তিক শ্রেণীবিভাগটাও সিলেবাসের অন্তর্ভুক্ত নয়, এটা দেখো এখানে পাশে লেখা আছে সিলেবাসের অন্তর্ভুক্ত নয়, কিন্তু এখান থেকেও মেডিকেল ভর্তি রেখায় প্রশ্ন আসছে, এটা হলো স্যাডেস্ট পার্ট। সো ফ্লাজেলা ভিত্তিক শ্রেণীবিন্যাসের যতগুলো উদাহরণ আছে সবগুলো উদাহরণ আমরা খুব ভালোভাবে মুখস্থ করে ফেলবো। বাট এই দুইটার মধ্যে বেশি ইম্পর্টেন্ট কোনটা জানো? গ্রাম পজিটিভ কোনটা গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া, নিচের কোনটা গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া, এই উদাহরণগুলো খেয়াল রাখবো। আর পারলে আমার টেকনিকে খেয়াল রাখিও যদি ইচ্ছা হয়, আর না হলে নিচের টেকনিকে। তারপর হলো একটা আদর্শ ব্যাকটেরিয়ার গঠন।
আদর্শ ব্যাকটেরিয়া গঠনের মধ্যে কোষ প্রাচীর যে প্যারাটা আছে না, খুবই গুরুত্বপূর্ণ। এখানে বাদ দেওয়ার মতন কিছু নাই। সো কোষ প্রাচীরের প্যারাটা সব কিছু আমরা বুঝতে রাখবো। প্রধান উপাদান কি, পেপটিডোগ্লাইকান, সাথে মুরামিক অ্যাসিড, টিকোইক অ্যাসিড থাকে, যা যা আছে আমরা সব পড়বো কোষ প্রাচীরে। ক্যাপসুলের মধ্যে আমাদের কয়েকটা জিনিস খেলাতে হবে। এক, ক্যাপসুল কি, কোষ প্রাচীরকে ঘিরে জটিল কার্বোহাইড্রেট যে স্তর থাকে, কিসের স্তর, জটিল কার্বোহাইড্রেটের স্তর, একে বলে ক্যাপসুল। আর ক্যাপসুলের অপর নাম কি, একে স্লাইম স্তরও বলা হয়। আর ক্যাপসুলের কাজ কি, এটা হলো প্রতিকূল অবস্থা থেকে বাঁচায় আনতে হলো ব্যাকটেরিয়াকে সাহায্য করে। এবার আসলে ফ্ল্যাজেলা। ফ্ল্যাজেলার ক্ষেত্রে ইম্পর্টেন্ট কোনো ইনফো নাই, জাস্ট ফ্ল্যাজেলিন নামক প্রোটিন। পিলির ক্ষেত্রে পিলিন নামক প্রোটিন, তার নামের সাথে প্রোটিনের মিল আছে। ফ্ল্যাজেলিন নামক প্রোটিন দিয়ে ফ্ল্যাজেলা গঠিত, আর পিলিন নামক প্রোটিন দিয়ে পিলি গঠিত। ইম্পর্টেন্ট কি জানো, এই খুবই ইম্পর্টেন্ট ইনফো, এটা যে পোষক দেহে, ব্যাকটেরিয়া তো পোষক দেহে সংযুক্ত হবে, তাই না, রোগ কেমন করে হবে, পোষক কোষের সংযুক্তির জন্য কাজ করে হলো পিলি, নট ফ্ল্যাজেলা। সো খুবই ইম্পর্টেন্ট যে পোষক কোষের সাথে সংযুক্তিতে কাজ করে কে, পিলি। আচ্ছা, এবার আসলে প্লাজমা মেমব্রেন। প্লাজমা মেমব্রেন এই পয়েন্টটাও খুবই ইম্পর্টেন্ট, বেশ ইম্পর্টেন্ট ইনফো আছে। সেগুলো কী কী দেখো। এক হলো ব্যাকটেরিয়া প্লাজমা মেমব্রেনে কোলেস্টেরল থাকে না। আর ব্যাকটেরিয়া প্লাজমা মেমব্রেন হলো প্রাণীদের মাইটোকন্ড্রিয়ার মতো কাজ করে, কারণ এরা হলো বিভিন্ন ফসফোরাইলাইটিক এনজাইম ধারণ করে। আর এই ফসফোরাইলাইটিক এনজাইম হলো ব্যাকটেরিয়া হলো তোমার বাঁচে থাকতে সাহায্য করে। আর কি দেওয়া আছে যে ব্যাকটেরিয়া প্লাজমা মেমব্রেন যেটা আছে, এক হলো আমি বললাম মাইটোকন্ড্রিয়ার মতন কাজ করে। আর প্লাস্টিকের ভিতরে যে থাইলাকয়েড থাকে, এই থাইলাকয়েডের মতো গঠন সৃষ্টি করতেও আবার হলো এই ব্যাকটেরিয়া গঠিত ব্যাকটেরিয়া যে প্লাজমা মেমব্রেন আছে এটা সাহায্য করে। সো যেগুলো দেখাইছি এগুলো পড়লেই হয়ে যাবে। আর একটা ইম্পর্টেন্ট ইয়ে যে মানুষের যে প্রাণীর যে হলো তোমার প্লাজমা মেমব্রেন আছে, এদের কোলেস্ট্রল থাকে, কিন্তু ব্যাকটেরিয়ার প্লাজমা মেমব্রেনে কোনো কোলেস্ট্রল থাকে না। এবার আসলে মেসোজোম। মেসোজোমের ক্ষেত্রে কী খেয়াল রাখতে হবে, মেসোজোম হলো কোষ বিভাজনে সাহায্য করে থাকে, এইটুকু পড়াই এনাফ। তারপর হলো সাইটোপ্লাজম। আমরা আগে থেকেই জানি যে ব্যাকটেরিয়ার দেহে কী থাকে, শুধুমাত্র হলো রাইবোজোম থেকে অঙ্গাণুর মধ্যে। সো এখানে দেওয়া আছে যে উল্লেখযোগ্য অঙ্গাণু হলো রাইবোজোম বা পলিরাইবোজোম, এইটুকু পড়াই এনাফ। আচ্ছা, ক্রোমোজোম। ক্রোমোজোমের ক্ষেত্রে কি, ব্যাকটেরিয়া প্রকৃতপক্ষে দ্বিসূত্রক ডিএনএ অণু থাকে, আর হলো কি এরা হলো বৃত্তাকার, এটা ইম্পর্টেন্ট। আমাদেরটা কি সর্পিলাকার না, ডাবল হেলিক্স সর্পিলাকার, আর কিন্তু ব্যাকটেরিয়াটা হলো তোমার বৃত্তাকার। আর এদের ডিএনএতে কোনো হিস্টোন প্রোটিন থাকে না, অর্থাৎ এরা হলো নগ্ন। এরপর আসলে প্লাজমিড, খুবই খুবই ইম্পর্টেন্ট। এই প্লাজমিড নিয়ে এখানে অল্প কথা লিখছি অবশ্য। আমরা যে উদ্ভিদ বিজ্ঞানের 11 নম্বর চ্যাপ্টারে যখন যাবো তখন দেখবো যে প্লাজমিড নিয়ে একদম বিস্তারিত বলা আছে। সো এখানে যেটুকু বলা আছে ওটুকু আমরা পড়ি কি, যে এরা হলো ক্ষুদ্র ব্যাকটেরিয়া, তো ডিএনএ আছে, একটা বৃত্তাকার ডিএনএ থাকে, এ বাদে এক্সট্রা একটা ডিএনএ থাকে, সেটা ক্ষুদ্রাকার এবং প্রকৃত বৃত্তাকার। এই ডিএনএ এটাকে বলা হলো প্লাজমিড। প্লাজমিড হলো স্ববিভাজন ক্ষমতা সম্পন্ন, আর যেহেতু ক্ষুদ্রকার সেহেতু এটা অল্প জিন থাকে। আর এই প্লাজমিডকে হলো জিন প্রকৌশলে বা জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ে ভেক্টর হিসেবে ব্যবহার করা হয়, এটুকুই। আর ফ্লাজেলা আর পিলির মধ্যে পার্থক্য আসলে ওটা একবার রিডিং দিলে হবে, এটা তেমন ইম্পর্টেন্ট না। এবার আসলে ব্যাকটেরিয়ার জনন। ব্যাকটেরিয়ার জননের মধ্যে কীভাবে জনন হয় হ্যান ত্যান হয়, এগুলো আসলে পড়া লাগবে না, তোমাকে রিডিংও দেওয়া লাগবে না। এখান থেকে জাস্ট কয়েকটা ইম্পর্টেন্ট ইনফো এগুলো পড়লেই হবে। এইচএসসিতে এখান থেকে সিকিউ আসছে, আমি নিজেই হলো এটা হলো সিকিউ লিখে আসছি গ নাম্বারে আমার এইচএসসি 23-এ বায়োলজি ফার্স্ট পেপারে। সো এখান থেকে কী কী বলবো, এক হলো ব্যাকটেরিয়ার প্রধান জনন পদ্ধতি। ব্যাকটেরিয়ার প্রধান জনন পদ্ধতি হলো দ্বিবিভাজন পদ্ধতি, এটা হলো ইম্পর্টেন্ট। আর অযৌনিক পদ্ধতি কি, কুড়ি তথা মুকুলোদ্গমের মাধ্যমে, এটা হলো অযৌন। আর ব্যাকটেরিয়ার প্রধান হলো কি জনন পদ্ধতি, সেটা কি, সেটার নামটা খেলা দ্বিবিভাজন পদ্ধতি। কীভাবে দ্বিবিভাজন হয় এটা খেয়াল রাখতে হবে না। তারপর মুকুলোদ্গম কি, অযৌন জনন কি, গনেডিয়া অ্যান্ডোস্পোর, এইসবের গনেডিয়া কি, অ্যান্ডোস্পোর কি, কী হয় না হয় এইসব খেয়াল রাখতে হবে না। কী খেয়াল রাখতে হবে, এটা হলো কোন জাতীয় ব্যাকটেরিয়া। হলো গনেডিয়ার ক্ষেত্রে লিউকোথিস জাতীয় ব্যাকটেরিয়া, অ্যান্ডোস্পোর বা অন্তরেণু কার ক্ষেত্রে দেখা যায়, ব্যাসিলাস গোত্রের ব্যাকটেরিয়ার ক্ষেত্রে তোমার অ্যান্ডোস্পোর বা অন্তরেণু করতে দেখা যায়। এবার হলো কি আছে, বংশগতীয় বস্তু হলো স্থানান্তরের ভিত্তিতে কয়েকটা হলো ভাগ করছে, সেগুলো কিসের মাধ্যমে স্থানান্তরিত হয় এগুলো ব্যাখ্যা দিচ্ছে। এখানের মধ্যে কয়েকটা ইম্পর্টেন্ট ইনফো আছে, কয়েকটা লাইন, বাকি কি এক্সট্রা হাবিজাবি দেওয়া আছে, ইচ্ছা হলে পড়বা, আর ওখান থেকে এমসিকিউ আসবে না। একটা হলো কি ব্যাকটেরিয়ার বংশগতীয় বস্তু স্থানান্তরের একটা পদ্ধতি হলো কনজুগেশন বা নালীপথ। এর মাধ্যমে কি হয়, বহু ব্যাকটেরিয়া হলো তোমার প্রচলিত ঔষধের বিরুদ্ধে প্রতিরোধ হয়ে পড়ে, খুবই ইম্পর্টেন্ট। তাহলে বহু ব্যাকটেরিয়া হলো তোমার প্রচলিত ঔষধের মধ্যে প্রতিরোধ হয়ে পড়ে কিসের মাধ্যমে, সেটা হলো কনজুগেশন বা নালীপথের মাধ্যমে। আর পরিবেশ থেকে অন্য ব্যাকটেরিয়ায় তোমার ডিএনএ গ্রহিতা কোষে প্রবেশ করতে পারে, এই প্রক্রিয়াটাকে বলা হলো ট্রান্সফরমেশন। আর ওখানেই যখন হলো ফাজ ভাইরাসের মাধ্যমে আর ওখানেই যখন হলো ওই সেম সংখ্যার মধ্যে যখন জাস্ট ফাজ ভাইরাসটা অ্যাড হয়ে যাবে, তখন ওটাকে বলা হলো ট্রান্সডাকশন।
আচ্ছা এই সেম এইটুকু আর পড়লেই না, বাট এই তিনটার মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট হলো কনজুগেশন বা নালীপথের এই লাইনটা। আচ্ছা এবার আসলে ব্যাকটেরিয়ার উপকারিতা, এটা এই জাস্ট আমি দেখাই দিচ্ছিলাম না যে জাস্ট এই প্যারাটা থেকেই অনেকবার প্রশ্ন আসছে ব্যাকটেরিয়ার উপকারিতা অপকারিতা যা যা আছে, এই এখান থেকে হলো প্রায় 9টা 9টার মতো প্রশ্ন আসছিল। সো এই ব্যাকটেরিয়ার যে অর্থনীতিগত উপকারিতা অপকারিতা আছে এগুলো সবগুলো উদাহরণ আমাদের খেয়াল রাখতে হবে। বাট মোস্ট ইম্পর্টেন্টলি কি জানো, মোস্ট ইম্পর্টেন্ট হলো যেগুলো তোমার মানুষের সাথে সংযুক্ত, কোনগুলো আসবাবপত্র ক্ষয়ক্ষতি করে, কোনটার কারণে হলো তোমার গরুর খাবার তৈরিতে সাহায্য করে, কোনটা দই তৈরিতে ব্যবহার করে, এগুলো আসলে ইম্পর্টেন্ট বাট অতটা ইম্পর্টেন্ট না। বাট সবথেকে ইম্পর্টেন্ট হলো মানুষের সাথে জড়িত, যেমন ঔষধ, রোগ অথবা মানুষের অন্তরে কোন ব্যাকটেরিয়া কী তৈরি করে, এগুলো ইম্পর্টেন্ট। সো আমি কয়েকটা যেমন দেখো, অ্যান্টিবায়োটিক ওষুধ তৈরিতে কী কী সাবটিলিন আর পলিমিক্সিন নামক যে অ্যান্টিবায়োটিক এগুলো তৈরি করা হয় ব্যাকটেরিয়া থেকে। কী কী ব্যাকটেরিয়া আছে নামের সাথে ওই মানে অ্যান্টিবায়োটিকের নামের সাথে ব্যাকটেরিয়া নামের মিল আছে। সাবটিলিন থেকে ব্যাসিলাস সাবটিলিস, পলিমিক্সিন থেকে ব্যাসিলাস পলিমিক্সা। তারপর প্রতিষেধক টিকা তৈরিতে এটাও। আর এই প্রতিষেধক টিকার ক্ষেত্রে না এই সাথে এগুলোও খেলাতে হবে যে ডিপিটি ডিপথিরিয়া হপিং কাশি আর ধনুষ্টঙ্কার, এটার ইংলিশ টার্মগুলো খেয়াল রাখতে হবে। হুপিং কাশিটা হলো বর্ডাটেলা পারটুসিস আর ধনুষ্টঙ্কার হলো টিটেনাস। সো এইগুলা হলো এই যতগুলো হলো তোমার মানুষের রিলেটেড আছে এগুলো হলো বেশি ইম্পর্টেন্ট। আচ্ছা তারপরে এরকম নাইট্রোজেন সংবন্ধনে কি, নাইট্রোজেন কোন কোন ব্যাকটেরিয়া, দেখো আমি জাস্ট উদাহরণগুলো দেখাইছি। তোমাকে প্রশ্ন করে এক হলো বলবে যে এটাতে কাজ করে, মানে এখান থেকে যদি মানে উপকারিতা অপকারিতা থেকে যদি প্রশ্ন আসে উদাহরণ থেকে প্রশ্ন আসবে, সংজ্ঞা আসলে আসে না, সংজ্ঞা তো তেমন নাইও। পতঙ্গনাশক হিসাবে, তারপর পশুখাদ্য বা সিলেজ তৈরিতে, দুগ্ধজাত শিল্পে, পাট শিল্পে কোনটা, চামড়া শিল্পে কোনটা, যা যা আছে সব পড়বো। আর একটা জিনিস বলে রাখি, তোমার এই ল্যাকটিক অ্যাসিড তৈরিতে কোন ব্যাকটেরিয়া ব্যবহার করা হয় আর অ্যাসিটন তৈরিতে কোন ব্যাকটেরিয়া ব্যবহার করা হয়, এই দুইটার নাম না অনেক কাছাকাছি। সো এই দুইটার নামের ক্ষেত্রে একটু কেয়ারফুল থাকে, ভালোভাবে খেয়াল রাখে মুছতে করবা। আর এইটা হলো অনেক ইম্পর্টেন্ট, ভিটামিন তৈরিতে মানুষের অন্ত্রে হলো তোমার ইকোলাই থাকে। এটা আসলে এমনি আমরা আগেই পড়ে আসছি, যে প্রাণীবিজ্ঞানেও পড়ছি যে মানুষের অন্ত্রে ইকোলাই ব্যাকটেরিয়া বাস করে। এখানে ইম্পর্টেন্ট হলো কি যে ইকোলাই মানুষের অন্ত্রে কোন কোন উপাদান তৈরি করে, সেটা হলো কী কী, ভিটামিন বি, ভিটামিন কে, B2, ফলিক অ্যাসিড আর বায়োটিন, এগুলো তৈরিতে সাহায্য করে কে, ইকোলাই ব্যাকটেরিয়া। তারপরে পয় নিষ্কাশনের তেল অপসারণ, এই যা যা আছে সবগুলো আমরা হলো পড়ে ফেলবো, মানে যতগুলো আছে সবগুলো। এবার আসলে ব্যাকটেরিয়ার অপকারিতা খুবই খুবই ইম্পর্টেন্ট। এখান থেকে যে কতবার প্রশ্ন আসছে, এক হলো ভাইরাস গঠিত রোগের নাম আর ভাইরাসের নাম খেয়াল রাখতে হয়, এটা তো আমরা আগে পড়ে আসছি না। এবার ব্যাকটেরিয়ার নামও পড়তে হবে আর ব্যাকটেরিয়া ঘটিত রোগের নামগুলো বুঝতে হবে যে কোন ব্যাকটেরিয়া দিয়ে কোন রোগ হয়, এখানে যা যা আছে সবগুলো পড়তে হবে। আর এখানে দেখো আমরা না এগুলো সবগুলো মুখস্থ করি, যে ধনুষ্টঙ্কা বা টিটানাস হয় ক্লোস্ট্রিডিয়াম টিটানি দিয়ে, ডিপথেরিয়া হয় করেনা ব্যাকটেরিয়াম ডিপথেরি দিয়ে, নিউমোনিয়া হয় ডিপ্লোকোকাস নিউমোনি দিয়ে। তো এই আমরা এগুলা পড়তে যাই না, এই লাস্টের একটা লাইন ভুল করে যাচ্ছে, অ্যানথ্রাক্স, মেনিনজাইটিস, ল্যাপ্রোসি আর হলো আনডিউলেটেড ফিভার, এই চারটা হলো ব্যাকটেরিয়া ঘটিত রোগ। সো ব্যাকটেরিয়া ঘটিত রোগের মধ্যে এই লাইনটা কিন্তু মিস দেওয়া যাবে না। সো আমরা ব্যাকটেরিয়া ঘটিত রোগের নাম আর কোন ব্যাকটেরিয়ার দ্বারা হয় এইসব খেয়াল রাখবো। এবার আসলে যৌনবাহিত রোগ বা এসটিডি বা সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ দুইটা আছে এখানে, এক হলো গনোরিয়া আর সিফিলিস। গনোরিয়া আর সিফিলিস দুইটা হলো এসটিডি অর্থাৎ সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ। এখান থেকে কী খেয়াল রাখবো, কোন ব্যাকটেরিয়া দেওয়া হয়। গনোরিয়া হয়, নাম হলো গনোরিয়া, ব্যাকটেরিয়া নামের মধ্যেও গনোরিয়া আছে, নিসেরিয়া গনোরিয়া। বাট সিফিলিসটা একটু ব্যতিক্রম, মানে তার এর নামের সাথে হলো ব্যাকটেরিয়া নামের মিল নাই, সেটা ট্রিপোনেমা পালিডাম দেওয়া হয় হলো সিফিলিস। আর কি হয় মানে গনোরিয়া হলে কি হয়, সিফিলিস হলে কি হয়, এটাও এখানে দেওয়া আছে। দেখো আমি পুরো প্যারাটা যেহেতু দেখাচ্ছি পড়ে ফেলবা, বাট ব্যাকটেরিয়ার নামগুলো হলো বেশি গুরুত্বপূর্ণ। এবার অন্যান্য প্রাণীর রোগ সৃষ্টিতে, উদ্ভিদের রোগ সৃষ্টিতে এগুলা আসলে লাগে না, মানে আসলে আমি তো 3টা কোচিংয়ের পরীক্ষা দিচ্ছি, আমি কোচিংয়ের পরীক্ষাতেও তো পাই নাই, মেডিকেল প্রশ্ন ব্যাংকও পাই নাই, আমি মানে মেডিকেল ভর্তি পরীক্ষা দিচ্ছি ওখানেও পাই নাই। সো প্রাণী রোগ সৃষ্টিতে আর উদ্ভিদের রোগ সৃষ্টিতে কোন কোন ব্যাকটেরিয়া কাজ করে এগুলো চাইলে পড়তে আরও, ইচ্ছা হলে পড়তে আরও, না চাইলে না পড়লেও সমস্যা নাই। আরে ভাই কই গেল। তারপর ওই উপকারিতার মধ্যে হলো খাদ্যদ্রব্যের পচন ও বিষাক্তকরণে কী কী হয়, এটা হলো ইম্পর্টেন্ট, যে ক্লস্ট্রিডিয়াম বোটুলিনামের কারণে বোটুলিজম হয়, এটা হলো মানুষের রিলেটেড। আর পানি দূষণে কলিফর্ম। তারপর নিত্য ব্যবহার্য, এখানে যা যা আছে যতগুলো উদাহরণ আমি দেখাই দিছি সবগুলো তোমাকে উপকারিতা সবগুলো পড়ে ফেলতে হবে। মোস্ট ইম্পর্টেন্টলি ভাইরাসের অপকারিতা, যে ব্যাকটেরিয়ার যে অপকারিতা, যে ব্যাকটেরিয়া ঘটিত রোগ আর ব্যাকটেরিয়া রোগের নাম সবগুলো আমরা খেয়াল রাখবো। এবার ভাইরাস ও ব্যাকটেরিয়ার মধ্যে পার্থক্য ছক, এটা হলো বেশি ইম্পর্টেন্ট। আমরা যেহেতু আগেই হলো বৈশিষ্ট্যগুলো পড়ে আসছি, যদি পড়ে আসি ভালোভাবে এটাতে আসলে তেমন প্যারা হবে না, একবার রিডিংলি পারবা। এবার ব্যাকটেরিয়াজনিত উদ্ভিদের রোগের আদেশে উদ্ভিদের রোগের বিস্তারিত, এখান থেকে জাস্ট আমাদের
ব্যাকটেরিয়াটার নাম খেয়াল রাখতে হবে যে ধান গাছের ব্লাইট যে রোগ হয়, ধান গাছের ব্লাইট রোগ কোন ব্যাকটেরিয়া দেওয়া হয়, জ্যান্থোনোমাস ওরাইজিডিয়া। এছাড়া তেমন কিছু খেয়াল রাখতে হবেই না, ইচ্ছা হলে পড়তে পারো। এবার হলো মানুষ ঘটিত ব্যাকটেরিয়া ঘটিত মানুষের রোগ, সেটা হলো কলেরা নিয়ে হলো বিস্তারিত দিচ্ছে। এখানে থেকে কী বলবো, এক হলো কলেরা হয় ভিব্রিও কলেরা নামক ব্যাকটেরিয়ার দ্বারা। আর কি হয়, এই কলেরা রোগের জীবাণু হলো দেহের কোথায় আক্রমণ করে, দেহের ক্ষুদ্রান্তের তোমার মিউকাসের সাথে লাগে যায় এই কয়া, আর কি ক্ষরণ করে, কলেরাজেন নামক টক্সিন মিশ্রিত করে। আর এই কলেরাজেন কি, এটা হলো একটা অ্যান্টারোটক্সিন। আর হলো কি যে বিভিন্ন কলেরার মধ্যে কোন কলেরা সব থেকে মারাত্মক, সেটা হলো এশিয়াটিক কলেরা। আর লক্ষণ পড়া লাগে না, বাট প্রধান লক্ষণগুলো সবগুলোই লাগে। যেমন ডেঙ্গুর ক্ষেত্রেও হলো অন্যতম লক্ষণ বা বিশেষ লক্ষণ ছিল মেরুদণ্ডের ব্যথা সহ হাড়ের ব্যথা, এই জন্য হাড় ভাঙা জ্বর বলে। কারণ কলেরারও প্রধান লক্ষণটা খেয়াল রাখতে হবে যে প্রবল উদরাময় বা ডায়রিয়া। এই প্রবল উদরাময় বা ডায়রিয়া হলো তোমার কলেরা রোগের প্রধান লক্ষণ। প্রতিকারের মধ্যে কী খেয়াল রাখতে হবে, প্রতিকার হলো কলেরা হলে কী খাইতে হবে, খাওয়ার স্যালাইন বা ওআরএস খাইতে হবে। আর হলো কী খাইতে হবে, ডাবের পানি আর শিরার মাধ্যমে আইভি ফ্লুইড দিতে হবে, এইটুকুই। এবার আসলে ম্যালেরিয়া পরজীবীর ক্ষেত্রে আমরা যদি দেখি, বিগত 5-6 বছর ধরে ম্যালেরিয়া পরজীবীতে 2বার প্রশ্ন আসছে। অ্যান্ড 2টা প্রশ্নই না 6 বছরে, লাস্ট 6 বছরে ম্যালেরিয়া পরজীবী থেকে প্রশ্ন আসছে 2টা। অ্যান্ড 2টা প্রশ্নই আসছিল এই ম্যালেরিয়া পরজীবীর যেগুলো কোন করে, যে প্লাজমোডিয়াম ভিভেক্স, প্লাজমোডিয়াম ফ্যালসিপারাম, প্লাজমোডিয়াম ওভেলি, প্লাজমোডিয়াম ম্যালেরি, এগুলো সুপ্তাবস্থা থেকে। সুপ্তাবস্থা এখানে এই ছকে হলো সুপ্তাবস্থা দেওয়া না, এটা একটু পিছনের দিকে সুপ্তাবস্থা পাবো, যে কোন পরজীবীর সুপ্তাবস্থা কত আক্রমণ হবে, কতদিন সুপ্তাবস্থায় থাকে। এই সুপ্তাবস্থা থেকে 2বার প্রশ্ন আসছে। এই ছক মানে ওই যে একটা জিনিস ভাবা যায়, একটা হলো 2 লাইনের মধ্যে দেওয়া আছে। তো ওই ছোট্ট একটা জায়গা থেকেই লাস্ট 6 বছরে 2বার প্রশ্ন আসছে, তো আসছে। এর আগেও মেডিকেল ভর্তি পরীক্ষায় ওখান থেকেই প্রশ্ন আসছিল। তো এই পুরা ম্যালেরিয়া পরজীবীর মধ্যে আমাদের সবথেকে ইম্পর্টেন্ট কি, যে প্লাজমোডিয়াম যে পরজীবীগুলো আছে, পরজীবী সুপ্তাবস্থাগুলো সবথেকে ইম্পর্টেন্ট। জাস্ট 6 বছর না, এর আগেও এখান থেকে প্রশ্ন আসছে। আর এছাড়াও তাই বলে অধ্যায়টা স্কিপ করে যাব তা না, মানে এই প্যারাটা আসলে অনেক কঠিন, বাট তাও আমি যেগুলো দাগাই দিছি এগুলো পরে হলো মোর দেন এনাফ। এখন আসি, শুরু করি। এখন শ্রেণীতাত্ত্বিক অবস্থান তোমার পড়া লাগবে না, যদি খুব ইচ্ছা পড়তে পারো, বাট শ্রেণীতাত্ত্বিক অবস্থান থেকে কোনো প্রশ্ন আসেনি, আসবেও না। আসি এবার, তাহলে প্লাজমোডিয়াম ঘনত্ব প্রায় 60টি প্রজাতির মধ্যে 4টি প্রজাতি হলো মানবদেহে বিভিন্ন ধরনের ম্যালেরিয়া সৃষ্টি করে। তাহলে কয়টা হলো মানবদেহে সৃষ্টি করে, হলো 4টা। আর এটা হলো ইয়াদ আছে, পরজীবীগুলোর নাম দেওয়া আছে। পরজীবীর নামগুলোর মধ্যে এই যে ছকটা আছে, ছকটা খুবই গুরুত্বপূর্ণ। এই ছকটা হলো খুবই গুরুত্বপূর্ণ। এখানের মধ্যে না দেখো, বিস্তৃতিগুলো সবগুলোই গ্রীষ্মপ্রধান আর হলো নাতিশীতোষ্ণ। এই বিস্তৃতিটা তেমন ইম্পর্টেন্ট না, বা সব থেকে ইম্পর্টেন্ট কি জানো, এই পরজীবীর নাম আর অপর রোগের নাম। যে ম্যালেরিয়া কোন পরজীবীর দ্বারা হয়, বা মাইল্ড টার্সিয়ান ম্যালেরিয়া কোন পরজীবীর দ্বারা হয়। সো আমরা এই বিস্তৃতিটা একবারে মনে রাখা যায়, আর বাকি যেগুলো আছে জ্বরের প্রকৃতি, কতক্ষণ পরপর জ্বর আসে, এই জ্বরের প্রকৃতিগুলো খেলা যাবে। বাট মোস্ট ইম্পর্টেন্টলি রোগের নামটা ইম্পর্টেন্ট। এটা এইচএসসি বলো বা ভার্সিটি অ্যাডমিশন বলো অথবা মেডিকেল অ্যাডমিশন বলো, এই রোগের নামটা হলো ইম্পর্টেন্ট। এবার আসলে ম্যালেরিয়া কি, ম্যালেরিয়া না অপর নাম, ম্যালেরিয়া কে আবিষ্কার করছে, এইসব নিয়ে হাবিজাবি বহুত তথ্য লিখছে। বাট আমি যেগুলো দেখা যাচ্ছে সেগুলো পরে মধ্যে এনাফ, ইচ্ছা হলে রিডিং দিতে পারো বা মনে রাখতে পারো। তো ম্যালেরিয়া হয় হলো তোমার অ্যানোফিলিস মশকি। আমি বলছিলাম না, শুধুমাত্র ম্যালেরিয়া হয় অ্যানোফিলিস মশকি, আর এই বইয়া বাকি যতগুলো মশকি বাহিত রোগ আছে সবগুলো হয় এডিস দিয়ে। সো অ্যানোফিলিস মশকির মাধ্যমে ম্যালেরিয়া হলো তোমার বাহিত হয়। আর প্রতিটা রোগের প্রধান লক্ষণটা খেয়াল রাখতে হয়। প্রধান লক্ষণটা কি, নির্দিষ্ট সময় অন্তর অন্তর কাঁপুনি সহ জ্বর আসে, এটা হলো এর প্রধান লক্ষণ। আর হলো ম্যালেরিয়া আবিষ্কারের সংক্ষিপ্ত ইতিহাস। এখন ম্যালেরিয়া জ্বরের সংক্ষিপ্ত ইতিহাস এলো দেখো, চীন দেশে, ফ্রান্সে এই হয়েছে, ওই দেশে ওই হয়েছে, এইসব খেয়াল রাখতে হবে না তোমাকে। জাস্ট এখানে কিছু অপর নাম দেওয়া আছে, ম্যালেরিয়া জ্বরের অপর নামগুলো খেয়াল রাখতে হবে। অপর নামগুলি কী কী দেওয়া আছে, অনুপম পর্যাবৃত্ত জ্বর, সাথে ইংলিশ টার্মটা যে ইউনিক পিরিয়ডিক ফিভার, রোমান জ্বর, জলা জ্বর, এগুলো রোমান জ্বর, জ্বালা জ্বর, আবার অনুবিরূপ পর্যাবৃত্ত জ্বর, এই 3টা হলো ম্যালেরিয়া জ্বরের অপর নাম। আর ডেঙ্গু জ্বরের অপর নাম কি, হাড় ভাঙ্গা জ্বর। সো আমরা এই অপর নামগুলো খেয়াল রাখবো। আর ম্যালেরিয়া যেটা আছে, ম্যালেরিয়ার শব্দের অর্থ হলো দূষিত বায়ু। এখন এখানে দুইটা মানুষের নাম দেওয়া আছে, 2টা মানুষের নাম খেয়াল রাখতে হবে। এক হলো আলফোসে ল্যাভেরান, হলো তোমার আবিষ্কার করেন যে ম্যালেরিয়া পরজীবীর কারণে হলো এই জ্বরটা হয়। আর যেটা হলো স্যার রোনাল্ড রোজ আছে, এই স্যার রোনাল্ড রোজ হলো আবিষ্কার করেন হলো তোমার যে অ্যানোফিলিস গণভুত্ত মশকির মাধ্যমে এই ম্যালেরিয়া ছড়ায়। এখন এই 2টা খেয়াল রাখা ইম্পর্টেন্ট। আর অন্যান্য যা যা আছে, যেমন ধরো যে কত সালে নোবেল পাইছে, কী হিসেবে নোবেল পাইছে, এইসব আসলে খেয়াল রাখতে হবে না। এবার অন্যান্য লক্ষণ
রোগের প্রাথমিক পর্যায়ে, রোগের মাধ্যমিক পর্যায়ে এইসব আসলে লাগবে না। কতক্ষণ পরপর জ্বর আসে এটা তো আমরা ওই ছকটাতেই পড়েছি, ছকটা ইম্পর্টেন্ট, ছকটাতেই পড়ছি। কিন্তু এই যে লক্ষণগুলো থেকে প্রশ্ন হয় না, বাট এই লক্ষণটা না একটু ইম্পর্টেন্ট, যে ম্যালেরিয়া জ্বরে 3টা অবস্থা দেখা যায়, শীত অবস্থা, উত্তাপ অবস্থা আর ঘাম অবস্থা। এই 3টা অবস্থার সময়কালটা খেয়াল রাখতে হবে, যেহেতু এর আগে আমাদের সুপ্ত অবস্থা থেকে প্রশ্ন আসে। সো এই যে এই অবস্থাগুলো আছে, এই অবস্থা থেকে প্রশ্ন আসা খুব একটা মানে মানে আশ্চর্যজনক হবে না। সো আমরা এই 3টা অবস্থার সময়কালগুলো খেয়াল রাখবো। যেমন শীত অবস্থা হলো 20 মিনিট থেকে 1 ঘন্টা, উত্তাপ অবস্থা হলো 2 ঘন্টা থেকে 4 ঘন্টা, আবার ঘাম অবস্থা হলো 2 থেকে 3 ঘন্টা। আর রোগের চূড়ান্ত পর্যায়ে, রোগের চূড়ান্ত পর্যায়ে কী কী হয় এটা খুবই ইম্পর্টেন্ট। আমাদের মেডিকেল ভর্তি পরীক্ষায় ম্যালেরিয়া পরজীবী থেকে একটা প্রশ্ন আসছিলেন, এটা এখান থেকে আসছিল। বাট এর আগে যতবার প্রশ্ন আসছিল 6-7 বছরে, সেগুলো হলো আসছিল সুপ্তাবস্থা থেকে। সো এইটা হলো কী কী আছে, যা যা আছে সব পড়তে হবে। যে কি, যে প্লিহা আক্রান্ত হয়, প্লিহা স্ফীত হয়ে যায়, আর এরা লাইসোলেসিথিন নিঃসরণ করে, আর এই লাইসোলেসিন কী করে, লোহিত রক্তকণিকা ধ্বংস করে। আবার পরজীবী হিমোলাইসিন নামক অ্যান্টিবডি উৎপন্ন করে, যা রক্তকণিকা ধ্বংস করে, আবার রোগীর খাদ্য পরিবার ব্যাঘাত ঘটে। সো মেইনলি হলো এই দুইটা, কে কী উৎপন্ন করে আর কাজ কী করে কি। সো আমরা এই রোগের চূড়ান্ত পর্যায়ে যা যা 3টা পয়েন্ট আছে সবগুলো মুখস্থ করবো। এবার আসলে ম্যালেরিয়া পরজীবী। ম্যালেরিয়া পরজীবীর ক্ষেত্রে এক হলো মানুষ হলো মাধ্যমিক পোষক বা ইন্টারমিডিয়েট হোস্ট, এটা খেয়াল রাখতে হবে। আর তাহলে মশকি বোঝে হলো নির্দিষ্ট পোষক বা ডেফিনেট হোস্ট। মানুষের একটা খেয়াল রাখা বেশি গুরুত্বপূর্ণ। এবার আসলে এই চার্ট, এখন দেখো আমি তোমাকে একটা জিনিস বললাম না, যে লাস্ট 6-7 বছর ধরে প্রশ্ন আসছে হলো ম্যালেরিয়া পরজীবী যে সুপ্তাবস্থা আছে, যে প্লাজমোডিয়াম ভিভাক্সের সুপ্তাবস্থা কত, ওভালি সুপ্তাবস্থা কত, ম্যালেরি সুপ্তাবস্থা কত, এই সুপ্তাবস্থা থেকে প্রশ্ন আসছে। কিন্তু তুমি যদি 2010 সালের আগে যাও, ইভেন 1900 সালের দিকে প্রশ্নে যাও, তোমার যতগুলো প্রশ্ন আসছে সব প্রশ্ন আসছিল এইটুকু অংশ থেকে, নট মশকির দেহে যৌনজনন থেকে, এইখান থেকে এই পর্যন্ত এই যা যা আছে এখান থেকে প্রশ্ন আসছে। এখন এখান থেকে প্রশ্ন আসে কীভাবে জানো, আর কী খেয়াল রাখতে হয়? এক হলো কোনটা কার অংশ, প্রি এরথোসাইটিক সাইজোগনির অংশ কোনটা, এক্সোএরথোসাইটিক সাইজোগনির অংশ কোনগুলা, আবার তোমার এরথোসাইটিক সাইজোগনির অংশগুলো কোনগুলো, এগুলো খেয়াল রাখতে হবে। অ্যান্ড সিরিয়ালি খেয়াল রাখতে হবে কোনটার পর কোনটা আসে। তুমি আমার কথা বিষয় না হলে কোয়েশ্চেন ব্যাংক খুলে দেখো, সুপ্তাবস্থা বাদ দিয়ে যদি কোনো কোয়েশ্চেন আসছে, সবগুলো কোয়েশ্চেন আসছে এই 4টা থেকে। সো এই 4টা হলো খুবই খুবই গুরুত্বপূর্ণ, যে কোনটা কার, কোনটা কোন দশার অন্তর্ভুক্ত, আর কোন দশার পর কোন দশা আসে, সিরিয়ালি আমরা খুব ভালোভাবে মুখস্থ রাখবো। বিশেষ করে এইটা এরথোসাইটিক সাইজোগনির যেগুলো আছে এখান থেকে বেশি প্রশ্ন আসছে। সো আমরা এই 4টা খেয়াল রাখবো। আর মশকির দেহে যা যা হয় না, এখান থেকে কখনো প্রশ্ন আসেনি মেডিকেল ভর্তি পরীক্ষায়। আই ডোন্ট নো ওয়াই, মানে একটা চ্যাপ্টারে ধরো যে স্যারের এই চ্যাপ্টার থেকে সর্বোচ্চ ধরো যে 4টা কোয়েশ্চেন করতে পারবে। এখন আমরা এর আগে যতগুলো ইম্পর্টেন্ট ইনফো পড়লাম, ম্যালেরিয়া আস্তে আস্তে স্যারদের লাইফ লাইন থেকে একটা, উনি অলরেডি ধরো যে 3টা প্রশ্ন বানায় ফেলাইছে, অথবা 4টা প্রশ্নই বানায় ফেলাইছে। ওনার কাছে আর লাইফ লাইন আছে একটা, যে এই অধ্যায় থেকে সর্বোচ্চ আর একটা কোয়েশ্চেন করতে পারবো। তখন স্যাররা হলো এই তোমার মানুষের দেহে, তার মানুষ রিলেটেড যেহেতু, এখান থেকে একটা কোয়েশ্চেন করে ফেলায়, আর মশকির দেহে যা হয় এখান থেকে আসলে কোয়েশ্চেন করে না। আবার সাথে গেলে আনইম্পর্টেন্ট এই জন্য হইতে পারে। এবার হলো মানব দেহের জীবনচক্র। এখানে আমি আসলে শুরুর দিকে তেমন কিছু দাগাইনি, যেগুলো ধাপ আছে ধাপগুলোর মধ্যে বেশ কয়েকটা ইম্পর্টেন্ট ইনফো আছে, ওগুলো দাগায় রাখছি, যেগুলো মনে রাখতেই হবে। কারণ কি আমরা এখান থেকে হলো এই ধাপগুলো হলো মুখস্থ রাখবো, যে কোনটার পরে কি, কোন ধাপ কোন দশার অন্তর্ভুক্ত, সবগুলো এখান থেকে আমরা খেয়াল রাখবো। এবার আসি হলো প্রি এরথোসাইটিক সাইজোগনি, ধাপগুলো বর্ণনাতে আসি। ধাপগুলো বর্ণনাতে কি আছে, এক হলো যে মশকির দংশনের মাধ্যমে মানব দেহে হলো তোমার ম্যালেরিয়া পরজীবীর কোন দশাটা হলো প্রবেশ করে, সেটা হলো স্পোরোজয়েড দশা। তাহলে মশকির লালায় কোন দশা থাকে, এক হলো স্পোরোজয়েড থাকা, মানুষের দেহে কোনটা প্রবেশ করে, স্পোরোজয়েড দশা। আর স্পোরোজয়েড দশা হলো, এই স্পোরোজয়েডগুলো তোমার হলো যকৃতে আসে কীভাবে, কেমোটেক্সিসের মাধ্যমে। এইটুকু খেয়াল রাখাই মধ্যে নেয় না, আর তেমন কিছু নাই। তারপর হলো ক্রিপ্টোজয়েড। এই স্পোরোজয়েড হলো খাদ্য গ্রহণ শুরু করে, হলো তোমার কী হয় যে আকৃতিতে বড় হয় আর গোলাকার হলো ক্রিপ্টোজয়েড তৈরি করে। এই ক্রিপ্টোজয়েড আবার হলো তোমার বিভাজিত হয় অনেক দশা, খুবই ইম্পর্টেন্ট, যে অনেক নিউক্লিয়াস বিশিষ্ট দশা তৈরি করে। এই অনেক নিউক্লিয়াস বিশিষ্ট দশাকে বলা হলো সাইজন। খুবই খুবই গুরুত্বপূর্ণ, যে বহু নিউক্লিয়াস বিশিষ্ট পরজীবীর দশাকে কী বলা হলো, সাইজন। আর একটা সংখ্যা খেয়াল রাখবে, যে কতগুলো নিউক্লিয়াস থাকে, সব প্রজাতিভেদে 1000 থেকে 1200টি নিউক্লিয়াস থাকে। আর এই সাইজনটার অভ্যন্তরে প্রতিটা নিউক্লিয়াসের পাশে আবার তোমার কিছু পরিমাণ সাইটোপ্লাজম জমা হয়, নতুন কিছু কোষ সৃষ্টি করে। এগুলোকে বলা হয় তোমার ক্রিপ্টোমেরোজয়েড। এই দশাগুলো শুরুর লাইনগুলো যেগুলো আছে, যে কীভাবে কী তৈরি হয়, এগুলো খেয়াল রাখা
গুরুত্বপূর্ণ, সো আমরা ওগুলো খেয়াল রাখবো। সো আর সাথে হলো কি কি যে স্পোরোজয়েড থেকে ক্রিপ্টোমেরোজয়েড পর্যন্ত এই যে দশাটা আছে এটাকে বলা হয় প্রি অ্যারথ্রোসাইটিক সাইজোগনি। যদিও এটা আমরা 4 থেকে পড়ছি, বাট তাও এখানে আমি একবার দেখাইছি, আর এখান থেকে আর তেমন কিছু পড়ার নাই। এবার প্রি এরিথ্রোসাইটিক সাইজোগনিতে যা যা ঘটছে ওই সেম জিনিস হলো তোমার এক্সো এরিথ্রোসাইটিক সাইজোগনিতে ওই সেম জিনিসই ঘটে। এক্সট্রা কি মাইক্রো ও ম্যাক্রো মেটাক্রিপ্টোমেরোজয়েড শুরু হয়। মাইক্রো মেটাক্রিপ্টোমেরোজয়েড কী করে? মাইক্রো মেটাক্রিপ্টোমেরোজয়েড আক্রমণ করে হলো লোহিত রক্তকণিকায়, আর ম্যাক্রো যেটা হলো বড় মেটাক্রিপ্টোমেরোজয়েড ওটা আক্রমণ করে হলো তোমার যকৃৎ কোষে। এটা হলো এখানে দেওয়া আছে, এটা বললেই হয়ে যাবে। আর এই যে খুবই ইম্পর্টেন্ট ইনফো যে ম্যালেরিয়া পরজীবী রক্তে আত্মপ্রকাশ করতে 7 থেকে 8 দিন সময় লাগে, আর এটাকে বলে প্রিপেরেন্ট কাল। তোমাকে প্রশ্ন করতে পারে প্রিপেরেন্ট কাল কত দিন? 7 থেকে 8 দিন। আর ম্যালেরিয়া পরজীবী অনেক সময় সুপ্ত অবস্থায় থাকে, এই সুপ্ত স্পোরোজয়েডগুলোকে বলা হলো হিপনোজয়েড। আচ্ছা, এরপর আমরা তো সিরিয়ালি পড়ছি যে এরিথ্রোসাইজোগনির যে ধাপগুলো আছে ওইগুলো 4 থেকে মুখস্থ করবো। তারপরেও এখানে ধাপগুলো বর্ণনা দিচ্ছে। ট্রফোজয়েডের মধ্যে তেমন ইম্পর্টেন্ট ইনফো নাই, সিগনেটিংয়ের মধ্যেও তেমন ইম্পর্টেন্ট ইনফো নাই, এক পাশে সরে যায় আংটির মতন হয়, এগুলো আসলে একবার রিডিং দিলেই মনে থাকে, মানে মনে থাকে না, মনে থাকার মতন তেমন কিছু না। কিন্তু অ্যামিবয়েড ট্রফোজয়েড যেটা আছে এই দশাটা, এটা হলো খুবই ইম্পর্টেন্ট। এখানে বেশ কিছু ইম্পর্টেন্ট ইনফো আছে। সেটা কি কি? যে এই যে অ্যামিবয়েড ট্রফোজয়েড আছে যেটা হলো হিমোগ্লোবিনের প্রোটিন উপাদানকে খাদ্যের উপরে গ্রহণ করে, আর কি তৈরি করে? এটা হলো বিষাক্ত হিমোজয়েনে পরিণত হয়। হিমাটিন যেটা আছে এই হিমাটিনটা হলো বিষাক্ত হিমোজয়েনে পরিণত হয়। আর হলো এই হিমোজয়েনের কারণে কী হয়? সারফনাস দানার সারফনাস দানা দেখা যায়, আর এই সারফনাস দানার উপস্থিতি দেখেই তোমার ম্যালেরিয়া রোগ শনাক্ত করা হয়। আর এখান থেকে কী প্রশ্ন হয়? এক হলো হিমোজয়েন কোন দশায় দেখা যায়? অ্যান্সার কি? অ্যামিবয়েড ট্রফোজয়েড। হিমোজয়েন কীভাবে তৈরি হয়? সেটাও তৈরি হয় কি যখন হলো তোমার অ্যামিবয়েড ট্রফোজয়েড হলে হিমোগ্লোবিনের প্রোটিন উপাদানকে হলো খায় ফেলে, তখন হিমাটিনের কারণে হিমোজয়েন তৈরি হয়। সো মোস্ট ইম্পর্টেন্টলি এই দশাটার ভিতরে যা যা আছে এটা পড়লেই হবে। এরপর সাইজন্ডে কি? সাইজন্ডের আগের মতো বহু নিউক্লিয়াস বিশিষ্ট দশা, এখানেও সেম। মেরোজয়েড, মেরোজয়েড দেওয়া আছে, তারপর হলো রোজেট, এগুলো যা যা আছে এগুলো আমরা ওই 4 থেকেই পড়ে নিব, এক্সট্রা তেমন কিছু নাই ভিতরে পড়ার মতো। তবে এইটা হলো ইম্পর্টেন্ট কি আমরা বেশিরভাগ ক্ষেত্রে দেখছি না যে 36 থেকে 48 ঘন্টা অথবা 48 ঘন্টা পর পর হলো যাদের ম্যালেরিয়া হচ্ছে তাদের জ্বর হয়। এখানে একটা জিনিস দেখো যে যে একটা সম্পূর্ণ অ্যারথ্রোসাইটিক চক্র সম্পন্ন করতে প্লাজমোডিয়াম ভিভিক্সের 48 ঘন্টা সময় লাগে। এই যখন তোমার এটা হলো তোমার রক্তে আত্মপ্রকাশ করবে, রক্তে আত্মপ্রকাশ করতে হলো সময় লাগে 48 ঘন্টা। এই যখন রক্তে আত্মপ্রকাশ করবে তখনই হলো মানুষের দেহে জ্বর আসে। সো এটা হলো তাহলে সম্পূর্ণ অ্যারথ্রোসাইটিক চক্র সম্পন্ন করতে কত সময় লাগে, এই সময়কালটা খেয়াল রাখাই। এবার আসলে গ্যামিটোসাইট গঠন, একটা জিনিস মানে গ্যামেটোসাইট গঠনের মধ্যেও তেমন ইম্পর্টেন্ট কোনো ইনফো নাই তার, বাট এই মানে এখানে দেখো আকার আকৃতি দিয়েছে, কত ঘন্টা সময় লাগে, কতক্ষণ বাঁচে থাকে গ্যামেটোসাইটগুলো, এইসব আসলে লাগে না, এইসব চাইলে পড়তে আরও, বাট এখান থেকে আসলে এমসিকিউ আসবে না। বাট এই হেপাটিক সাইজোগনি আর এরিথ্রোসাইটিক সাইজোগনি যেটা আছে এটার পার্থক্য চকটা খুব ভালোভাবে পড়ে ফেলবা। ওকে, মোস্ট ইম্পর্টেন্টলি এই 4 নাম্বার আর 5 নাম্বারটা, 4 নাম্বার আর 6 নাম্বার পয়েন্ট দুটা, এই দুটো একটু বেশি গুরুত্বপূর্ণ। এক হলো পোষক দেহের প্রতিক্রিয়া। হেপাটিক সাইজোগনিতে মানুষের জ্বর হয় না, কিন্তু এরিথ্রোসাইটিক সাইজোগনিতে মানুষের জ্বর হয়। ওকে, এইটা হলো খেয়াল রাখলেই মোর এনাফ। এইবার আসলে সুপ্তাবস্থা। এই সুপ্তাবস্থা থেকে বিগত 6-7 বছরে যতগুলো ম্যালেরিয়া পরজীবীতে যা যা প্রশ্ন আসে সবাই সুপ্তাবস্থা থেকে প্রশ্ন আসছে, খুবই খুবই গুরুত্বপূর্ণ। ম্যালেরিয়া পরজীবী থেকে তোমাদের বেলাও যদি প্রশ্ন আসে, এই সুপ্তাবস্থা থেকে প্রশ্ন আসার সম্ভাবনা সব থেকে বেশি। আর ওই যে সামনের দিকে যে ম্যালেরিয়া পরজীবী যে ছকটা দেখালাম ওই ছকটা থেকে প্রশ্ন আসার সম্ভাবনা সব থেকে বেশি। মানে এই দুইটা, এক হলো সুপ্তাবস্থা আর এক হলো তোমার হলো ম্যালেরিয়া পরজীবীর যে ওই ছকটা, এই জায়গা থেকে প্রশ্ন আসার সম্ভাবনা সব থেকে বেশি। এখানে যা যতগুলা দিন 4টা আছে, 4টা ম্যালেরিয়া পরজীবীর সাইন্টিফিক নেম, আর সাথে হলো তোমার এদের সুপ্তাবস্থাগুলো দেওয়া আছে। এই সুপ্তাবস্থাগুলো আমি খুব ভালোভাবে খেয়াল রাখবো, অ্যান্ড ঠোঁটে লাগাই রাখবো, পারলে টেবিলের সামনে লাগাই দিবা, কারণ খুবই গুরুত্বপূর্ণ এটা। এবার মশকির দেহের জীবনচক্র। এখন একটা জিনিস বলি, মশকির দেহের জীবনচক্র থেকে না কখনো প্রশ্ন আসে নাই, আই ডোন্ট নো ওয়াই, মানে কেন জানি আসে নাই। এখানে আবার এটা না এতগুলো সংখ্যা, আর এটা পড়তেও ভালো লাগে না। এক হলো পড়তে ভালো লাগে না, 2 হলো এখান থেকে মেডিকেল ভর্তি করে প্রশ্ন আসে নাই, 3 হলো এটা কঠিন। সো আমি না এটা আসলে পড়িনি। এটা তুমি এর আগে দেখো ম্যালেরিয়া পরজীবী কত ইম্পর্টেন্ট ইনফো পড়লাম। সো মশকির দেহে কী ঘটে এটা আসলে মেডিকেল ভর্তি পরীক্ষা আসার মতন না। সো তোমরা চাইলে পড়তে আরও, বাট পড়ার দরকার নেই। জাস্ট একটা জিনিস খেয়াল রাখবা, দশাগুলা প্রতিটা বইয়ের যেই জায়গায় যেই দশা আছে সবগুলো দশা খেয়াল রাখতে হয় যে কোনটা হ্যাপ্লয়েড কোনটা ডিপ্লয়েড। উওকিনেট উওসিস্ট এই দুইটা হলো তোমার ডিপ্লয়েড দশা, আর বাকি যতগুলো দশা আছে সবগুলো হলো হ্যাপ্লয়েড। উওকিনেট উওসিস্ট এই দুইটা হলো ডিপ্লয়েড, আর জাইগোট তো আগে থেকেই ডিপ্লয়েড।
আচ্ছা এবারে আর মশকির দেহে কী কী ঘটে তা পড়তে লাগবে না। এবার হলো ম্যালেরিয়া পরজীবী অযৌন যৌন চক্রের পার্থক্যের ছক সবসময় গুরুত্বপূর্ণ, এই ছকটা হলো গুরুত্বপূর্ণ। এবার ম্যালেরিয়া আক্রান্ত রোগীর রক্তশূন্যতার কারণ কি? আমরা আগে দেখালাম না যে লাস্ট ধাপে কী হয়, যে 3টা পয়েন্টের কথা বললাম, ওই 3টা পয়েন্টে এখানে আবার একটু বিস্তারিত দিছে, এটাও হলো ইম্পর্টেন্ট, সেই জন্য এখান থেকে পড়ে নিব। আর ম্যালেরিয়া সংক্রমণে 12টা গ্যামেট, এই প্লাজমোডিয়াম ভিভাসের 12টা গ্যামেটোসাইট মানুষের দেহে প্রবেশ করে, হ্যান্ডটা হাবিজাবি যা যা তথ্য আছে এইসব আসলে মানে পড়ার মতো, মানে এমসিকিউ আসার মতো না। সো চাইলে পড়তে পারো, বাট এমসিকিউ আসবে না। প্রতিকার প্রতিরোধ থেকে কখনোই প্রশ্ন আসেনি, এবারও আসবে না। প্রতিকার প্রতিরোধ মানে জাস্ট ওষুধের নামগুলো খেলতে হবে। এটাও কি, যে সিনকোনা গাছের বাকল হতে তৈরি যে কুইনাইন আছে, এই কুইনাইন হলো ম্যালেরিয়া নিরাময়ের মূল ঔষধ। আর কি খেয়াল রাখতে হবে, এটা ম্যালেরিয়া রোগের টিকা, মস্কিউরিক্স বা RTS। সো এইটুকুই। তো দেখো ম্যালেরিয়া পরজীবীর ক্ষেত্রে কিন্তু আমি বেশি কিছু কিন্তু পড়াইনি। এই জিনিসটা হলো আমাদের ক্ষেত্রে হয় কি জানো, এক হলো ম্যালেরিয়া পরজীবী কঠিন লাগে, এটা আমরা একদম সম্পূর্ণ স্কিপ করে যাই, অ্যান্ড পরীক্ষার হলে যদি একটা প্রশ্ন আসে ওটা যখন পারি না তখন মানে নিজেরও গিল্টি ফিল হবে। সো আমি ম্যালেরিয়া অন্য কিছু সামারি না করি, ম্যালেরিয়া পরজীবীটা সামারি করি। এক হলো বইয়ের শুরুতে যে ছকটা আছে, ম্যালেরিয়া পরজীবী যে ছকটা আছে, এই ছকগুলো পড়বো। সাথে একটু পরে যে চার্টটা আছে, যে ধাপগুলা কোনটা কোন দশা কোন ধাপের অন্তর্ভুক্ত, এই সবগুলো মুখস্থ করবো, যে কোন ধাপ কোন দশার অন্তর্ভুক্ত, এটা খেয়াল রাখবো। আর সাথে হলো সিরিয়ালি খেয়াল রাখবো এটা। আর কি খেয়াল রাখতে হবে, আর হলো সুপ্তাবস্থা, এটা হলো সব থেকে ইম্পর্টেন্ট। আর যতগুলো পার্থক্যের ছক আছে, এই পার্থক্যের ছক পড়লেই হবে। অ্যান্ড তারপরে যেগুলা দশাগুলা যে ধাপগুলো আছে, এই ধাপগুলোর মধ্যে দেখবা যে ভিতরে কিছু লাইন আছে, এই লাইনগুলো পড়বো। আর অ্যামিবয়েড ট্রোফোজয়েডের যে ধাপটা আছে ওটা হলো সব কিছু পড়বো, ঠিক আছে। আর হলো এখানে হলো ঔষধের নামটা পড়বো, আর হলো ম্যালেরিয়া রোগের টিকার নামটা পড়বো। এছাড়া এর বাইরে থেকে আশা করি কখনোই মেডিকেল প্রতিকার প্রশ্ন আসবে না, কারণ এটা হলো মানে আসে নাই, আর এটা লেস ইম্পর্টেন্ট। সো এই চ্যাপ্টারটা হলো এই পর্যন্তই। সো আমি যেগুলো দেখাইছি, যেগুলো পড়াইছি, এগুলো তোমরা ভালোভাবে পড়ে নিবা। আর হলো কি, যদি আমার কথা বিশ্বাস নাও হইতে পারে, চাইলে একবার কোশ্চেন মার্ক খুলে দেখবা, যে আমি যেগুলো বলছি এগুলা থেকে বেশিরভাগ প্রশ্ন আসে, এগুলা বাইরে থেকে প্রশ্ন আসে না। সো বেস্ট অফ লাক, আসসালামু আলাইকুম।